তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের বিজনেস রিসার্চ মেথডস কোর্সের খুব গুরুত্বপূর্ণ এবং বলতে পারেন যে ফাইনাল যে আউটপুট সেই রিসার্চ রিপোর্ট রাইটিং নিয়ে আমরা আজকে আলোচনা করব। রিসার্চ রিপোর্ট আপনারা সারা সেমেস্টারে যে কোর্সটা পড়লেন, তো এগুলো সবই থিওরিক্যালি আলোচনা হয়েছে। প্র্যাকটিক্যালিও আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম হয়তো সলভ করেছি। তো বলা হচ্ছে আমরা যে রিপোর্টটা করব, একজন সাংবাদিক যেমন দেখেন না, ইনফরমেশন কালেক্ট করে লাস্টে রিপোর্ট করে, এই রিপোর্টটা আসলে আমরা বোঝাতে চাচ্ছি যে আমরা যেটা করব এখন, এই রিপোর্টটা বিভিন্ন ধরনের রিপোর্টই হয়। এটা টেকনিক্যাল রিপোর্ট, পপুলার রিপোর্ট, ডেসক্রিপটিভ রিপোর্ট, বিভিন্ন রিপোর্ট বিভিন্ন নামে থাকতে পারে। আমাদেরটা হচ্ছে রিসার্চ রিপোর্ট, এবং আমরা এতটুকু বুঝি যে এটা আসলে একটা রিটেন ডকুমেন্ট। তো এই রিটেন ডকুমেন্ট আমরা এমনও জানি যে এটা আসলে এই রিপোর্টটাকে কেউ বলে থাকেন থিসিস, কেউ বলে থাকেন ডিজার্টেশন, তাসলিমাদের ক্ষেত্রে আমরা বলি মাস্টার পেপার, সাইফুল সাহেবদের ক্ষেত্রে আমরা বলে থাকি টার্ম পেপার, আমাদের কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি রিসার্চ প্রজেক্ট। তো এরকম বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন নামে থাকতে পারে। তো আমরা সেই রিসার্চ রিপোর্ট নিয়ে আজকে আলোচনা করব। তো রিসার্চ রিপোর্ট আলোচনা করার আগে আমি আবার রিক্যাপিচুলেট করি। রিক্যাপিচুলেট বলতে আমরা পুরো রিসার্চের প্রসেস, যেটা আপনাদের মনে থাকবার কথা, রিসার্চ প্রসেসটাকে আমরা আবার একটু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আসলে রিসার্চ প্রসেসে আমাদের স্টেপগুলো কি কি ছিল। আপনাদের মনে থাকবার কথা যে রিসার্চ আমরা প্রথমে শুরুই করি অবজারভেশন দিয়ে। আপনাদের ওখানে শুরুতে বলেছিলাম ডিডাকটিভ ইন্ডাকটিভ, যেটা মনে থাকবার কথা যে অবজারভেশনটা হাইপোথিসিস টেস্টের মাধ্যমে আমরা ডিডাকটিভ রিজনিং করব। আমাদের সোশ্যাল সায়েন্সে আমরা যেটা করে থাকি যে ম্যাক্সিমাম আমাদের মনে থাকবার কথা যে আমরা প্রথমে কি করি, আমাদের যে ব্রড এরিয়া, যেটা আমরা অবজারভেশন থেকে ব্রড এরিয়া ঠিক করি, আমাদের যে ইন্টারেস্ট এরিয়া সেটা ঠিক করার পরে আমরা বলেছিলাম আমরা প্রিলিমিনারি কিছু ডেটা কালেকশন করি, বা আমরা কিছু লিটারেচার সার্ভে করি, টেক্সট বুক, জার্নাল আর্টিকেল এগুলো করে, আপনাদের মনে থাকবার কথা সেখান থেকে আমাদের ব্রড এরিয়াটাকে স্পেসিফিক করে এবং ব্রড এরিয়া লিটারেচার রিভিউ করে সেখান থেকে আমরা প্রবলেম ডিফাইন করি। বলতে আমরা প্রবলেমটাকে ডিফাইন করে এইভাবে যে আমার কি হওয়া উচিত ছিল, কি আছে, গ্যাপটা বের করার চেষ্টা করি, আপনাদের মনে থাকবার কথা। এবং বলেছিলাম যে প্রবলেমের আনসার একাধিক, সম্ভাব্য কারণ একাধিক, সেগুলোকে আমরা বলছিলাম আমরা রিসার্চ প্রবলেম হিসেবে ডিফাইন করব। এই কথাগুলো সব আলোচনা হয়েছিল। এবং প্রবলেম ডিফাইন করার পর আমরা বলছিলাম আমরা যে টেক্সট বুক এবং জার্নাল আর্টিকেল যেগুলো আমরা রিভিউ করব, সেগুলো রিভিউ করার ফলে সেখান থেকে আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটা দাঁড় করাবো। এবং সেখানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দাঁড় করেছিলাম, আপনাদের মনে থাকবার কথা সেখানে আমরা বিভিন্ন ভেরিয়েবলের রিলেশন দেখিয়েছিলাম, আপনাদের একটা কোশ্চেনেও আছে সেখানে ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, মডারেটিং, মেডিয়েটিং ভেরিয়েবল এগুলো ঠিক করেছিলাম। তার মানে আমরা এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যেটা বলছি যে প্রবলেম ডিফাইন করার পর আমাদের সেখান থেকে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক করব, এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক করে বিভিন্ন ভেরিয়েবল ডিফাইন করব। এই ভেরিয়েবলগুলো ডিফাইন করে সেগুলো আবার লেভেলিং করব যে কোনটা মডারেটিং, কোনটা ইন্ডিপেন্ডেন্ট, কোনটা ডিপেন্ডেন্ট, এটা করি। এরপরে আমরা বলেছিলাম গত ক্লাসেও আমাদের ছিল হাইপোথিসিস আমরা ফর্মুলেট করি, হাইপোথিসিস ফর্মুলেট করি, হাইপোথিসিস ডেভেলপ করি, হাইপোথিসিস জেনারেট করি, যেটাই বলে হাইপোথিসিস জেনারেট করে তারপরে আমরা বলছি যে আমাদের রিসার্চ ডিজাইন, যেটা এই রিসার্চ ডিজাইন সেটা কি কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ, সেটা এক্সপ্লোরেটরি না ডেসক্রিপটিভ না কজাল। যেহেতু আমরা হাইপোথিসিস ডেভেলপ করছি তার মানে আমাদের এটা কোয়ান্টিটেটিভ হবে। এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইনে তারপরে আমরা কি করছি, মেথোডোলজিতে গিয়ে এই ডিজাইন ও মেথোডোলজির পার্ট, সেখানে আমরা বলছি ডেটা কালেকশন, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। আপনাদের মনে থাকবার কথা যে আমরা হাইপোথিসিস গত ক্লাসেও দেখলাম যে যারা চা খাই, আমরা বলেছিলাম যে নন হিন্দু এবং হিন্দু এই ফ্যামিলির মধ্যে আমরা চা খাওয়ার একটা ইয়ে দেখলাম যে আসলে রিলিজিয়ন বা কমিউনিটির এর কোনো ইম্প্যাক্ট চা খাওয়ার উপরে আছে কিনা, আপনাদের মনে থাকবার কথা। সেটা কিন্তু আমরা এই যে 200 ফ্যামিলির উপরে 2000 ফ্যামিলির উপরে যে সার্ভে করলাম, এটা আমাদের ডেটা কালেকশন করেছিলাম, এবং আমরা যে কাই স্কয়ার টেস্ট করলাম এটাকে আমরা বলি অ্যানালাইসিস করা, এবং সেটাকে আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইন্টারপ্রেট করলাম যে সিন্স দ্য p value is less than the level of significance, অথবা বলছি since the value of chi-square is higher than that of the table value or critical value, so the hypothesis, null hypothesis should be rejected। আপনাদের মনে থাকবার কথা, এই কথাগুলো আমরা যখন ল্যাঙ্গুয়েজে লিখলাম তখন সেগুলো বলছি ইন্টারপ্রিটেশন। ঠিক একইভাবে অন্য সব টেবিলে আমরা এরকম ইন্টারপ্রিটেশন করি। এখন বলা হচ্ছে এই ইন্টারপ্রিটেশন এখন হাইপোথিসিসটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে তখন আমরা হাইপোথিসিস আমরা
ডিরেকশনে আসতে পারি। ওই যে কথাগুলো বললাম যে না আসলে কমিউনিটির ইম্প্যাক্ট, চা খাওয়ার সাথে কমিউনিটির কোনো ইম্প্যাক্ট নেই অথবা ইম্প্যাক্ট আছে, এই যে কথাগুলো বললাম, তার মানে আমরা এখান থেকে একটা ডিডাকশন করলাম। তো আমরা ঠিক এইভাবে আসলে অবজারভেশন থেকে, যেমন আমরা এখন অবজারভেশন থেকে কিন্তু হাইপোথিসিস ডিডাক্ট করতে পারি যে কি বলে আমাদের যে করোনা ভাইরাস, এটা আমরা এখন অবজারভেশন, আমাদের কাছে গত ক্লাসে বলতেছিলাম যে আমাদের কাছে কিছু ডেটা থাকতে হবে, প্রিলিমিনারি কিছু ডেটা থাকতে হবে। আমরা কিন্তু প্রিলিমিনারি ডেটার ভিত্তিতে এখন বুঝতে পারতেছি যে হয়তো করোনা ভাইরাস সামনের দিকে হয়তো এর এফেক্টেড পার্সনের সংখ্যা হয়তো বাড়তে পারবে, অ্যাফেক্টেডের সংখ্যা বাড়বে, এটা কিন্তু আমাদের হাইপোথিসিস, ইট মে বি রং অর কারেক্ট, বিষয়টা একটু বুঝবেন। তারপরে আমরা কি করব, কিছুদিন পরে ডেটা কালেকশন করে, তখন দিন পার হলে আমরা কিন্তু ডেটা কালেকশন করতে পারবো, আগামী 10 দিনে বাড়বে, 10 দিন পরে কিন্তু আপনি ডেটা পেয়ে যাবেন। তখন আপনি সেই ডেটা দিয়ে কিন্তু আপনার যে হাইপোথিসিস এখন জেনারেট করতেছেন, হাইপোথিসিস ফর্মুলেট করছেন, সেটা কিন্তু টেস্ট করতে পারবেন, এবং সেখান থেকে আপনি কিন্তু কনক্লুশন ড্র করতে পারবেন। হাইপোথিসিস ডিডাকশন মানে কি, আপনি সেখান থেকে কনক্লুশন ড্র করতে পারবেন যে আপনার হাইপোথিসিস কারেক্ট ছিল কি রং ছিল। হাইপোথিসিস যদি আপনি বলতেছেন যে করোনা রোগীর সংখ্যা বাড়বে, সেক্ষেত্রে আপনার প্রাপ্ত ডেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি বলবেন যে হ্যাঁ আমার হাইপোথিসিস কারেক্ট ছিল, তার মানে কি প্রাপ্ত রোগীর সংখ্যা বেড়েছে, তার মানে এটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। লকডাউনের সাথেও আপনি এটা, যে লকডাউন শিথিল করার কারণে, ছুটি বাতিল করার কারণে, লকডাউন শিথিলের সাথে হয়তো করোনা রোগীর সংখ্যা বাড়ার একটা পজিটিভ রিলেশন আছে। আপনি এই ধরনের হাইপোথিসিস নিয়েও কিন্তু এগুলো ডেটা কালেকশন করেও আমরা কনক্লুশন ড্র করতে পারি বা হাইপোথিসিস ডিডাকশন করতে পারি, সেটা আমরা একই কথা। এখন বলা হচ্ছে এটা যদি টেস্ট করতে পারি, এটা যদি ইয়েস হয়, মানে আমার হাইপোথিসিস টেস্ট করা গেল বলতে আমার যে কোশ্চেনটা ছিল সেটা সলভ করা গেল, সেটা আনসার পাওয়া গেল, তাহলে সেই ক্ষেত্রে এরপরে আমরা রিপোর্ট রাইটিং বা সেই রিপোর্টটা যারা ডিসিশন মেকার আছে, আপনাদের ক্ষেত্রে যেমন আমাদের কাছে আসলে আমরা ডিসিশনের মধ্যে ফেল করাবো কি পাস করাবো, আমাদের কাছে রিপোর্ট রাইটিং করতে হবে। কিন্তু অন্যান্য প্রজেক্টে যেটা হয়, মার্কেটিং রিসার্চ সহ বিজনেস রিসার্চে, যে অথরিটি হয়তো যে কোম্পানি আপনাকে আপনার রিসার্চ ফার্মকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তাদের কাছে আপনি রিপোর্ট করে রিপোর্ট প্রেজেন্ট করবেন, তারা আপনার রিপোর্টের সাজেশন থেকে, রিকমেন্ডেশন থেকে, ফাইন্ডিং থেকে তারা তাদের কারেক্টিভ অ্যাকশন নেবে তাদের প্রবলেমটা সলভ করার জন্য। তো আর যদি আপনার এটা যদি না হয়, এই আমরা যদি হাইপোথিসিস টেস্ট করতে না পাই, তাহলে আবার আমাদেরকে ফের আবার প্রাইমারি ডেটা কালেক্ট করে আরো লিটারেচার সার্ভে করে ঠিক একই স্টাইলে আমার আগাতে হবে। তো এটা আমরা বলছিলাম, এই জন্য শব্দটার নাম রিসার্চ। আমাদেরকে এটা আসলে কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে, এভাবে করতে থাকবো। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য যে এইটাই, এই যে জিনিসগুলো আমি এখানে গ্রাফে দেখানোর চেষ্টা করলাম, এই গ্রাফের পুরো জিনিসটাকেই এখানে যা দেখিয়েছি, এই যে 11টা স্টেপ বলছি, এটা তো আসলে কোনো স্টেপ না, এই পর্যন্ত, এই রিপোর্ট রাইটিং পর্যন্ত। এই স্টেপগুলোকে আমরা যখন ডকুমেন্টে রিটেন আকারে প্রত্যেকটা পয়েন্টকে কাভার করে যখন রিপোর্ট রাইটিং করতেছি, যখন একটা ডকুমেন্ট বানাচ্ছি, সেটাকে আমরা আসলে বোঝাতে চাচ্ছি এখানে যে রিসার্চ রিপোর্ট। তো এই রিসার্চ রিপোর্ট নিয়ে আলোচনা, তার আগে আমি জাস্ট পয়েন্টগুলো একটু আপনাদেরকে স্মরণ করে দিলাম। তো এখন আমরা যাই এই রিসার্চ রিপোর্ট নিয়ে। তো রিসার্চ রিপোর্টের 3টা পার্ট থাকে মেইনলি, এগুলো ভ্যারি করে। আমি আগেই বলেছি যে রিসার্চ টু রিসার্চ, ডিসিপ্লিন টু ডিসিপ্লিন, সুপারভাইজার টু সুপারভাইজার, রিসার্চার টু রিসার্চার, কান্ট্রি টু কান্ট্রি, টাইম টু টাইম, এই ফরম্যাট এগুলো চেঞ্জ হয়, এবং এগুলো ভেরিয়েশন আছে, সব কান্ট্রিতে সব ডিসিপ্লিন একরকম না। তো যাই হোক, মোটামুটি যেগুলো কাস্টমাইজড, এটা কোয়ান্টিটেটিভ সায়েন্টিফিক রিসার্চে যেগুলো, সেগুলো আমি বলার একটু চেষ্টা করছি। এটা 3টা পার্ট থাকে। একটা পার্টে প্রথমে আমরা বলি যে ফন্ট ম্যাটার্স থাকে বা প্রিফেটরি পার্টস থাকে, আপনারা প্রত্যেক বইতেও দেখে থাকবেন এগুলো, যেহেতু সবাই বই নাড়াচাড়া করেছেন, আপনাদের জানার কথা, বইতেও এরকমই থাকে যে প্রিফেটরি কিছু পার্ট থাকে, তারপরে বডি থাকে, এবং শেষে কিছু এন্ড ম্যাটার্স থাকে। তো প্রিপারেটরি পার্টস এর মধ্যে যেটা থাকে, প্রিপারেটরি পার্টস এর মধ্যে প্রথমে থাকে কাভার পেজ। আপনারা দেখতে পাবেন কিনা, আমার কাছে এই যে ইন্ডিয়ান থিসিস একটা দেখায়, যে এইরকম যদি দেখতে পান তাহলে দেখেন যে এরকম একটা কাভার পেজ থাকে, এটা একটা কাভার পেজ। তো এরকম এই যে পুরোটাই একটা থিসিস, এটাই একটা রিপোর্ট আপনাকে দেখাচ্ছি, এরকম আরো রিপোর্ট আছে আমার কাছে। তো এটা হচ্ছে এখানে বলছি কাভার পেজ। এই যে কাভার পেজ দেখতেছেন, এই কাভার পেজের পরে থাকে টাইটেল পেজ। কাভার পেজে যা থাকে অলমোস্ট টাইটেল পেজও তাই থাকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে টাইটেল পেজ, দেখা যায়, এটা হচ্ছে টাইটেল পেজ। আমি টাইটেল পেজ এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম প্রপোজালের সময়, এটা হচ্ছে টাইটেল পেজ। কাভার পেজে যা আছে এখানে তাই আছে। কাভার পেজটা আসলে আমাদের বাইন্ডিং যেটা বাউন্ডেড করা থাকে, আর টাইটেল পেজটা এখানে ভিতরে একটা দেয়, যারা বাইন্ডিং করে তারা আপনি না বললেও তারা এটা এরকম একটা টাইটেল পেজ দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো টাইটেল পেজে কি কি থাকবে। টাইটেল পেজে আপনারা যেমন কিছুক্ষণ আগে অ্যাসাইনমেন্ট জমা দিলেন, সেখানেও কিন্তু ছিল আপনার নাম ছিল, আইডি ছিল, আপনার ব্যাচ ছিল,
এরকম ছিল। তো বলে টাইটেল পেজ যেহেতু নাম দিচ্ছি, এখানে স্বাভাবিকভাবে আপনার টাইটেল থাকবে শুরুতে। তো আমরা যেটা করি যে পিএইচডি বা এমফিল অন্যান্য রিপোর্টে আমরা শুরুতে লিখি না কিছু, সরাসরি টাইটেল দিয়ে শুরু করি। বাট আপনারা যেটা টার্ম পেপার বা মাস্টার পেপার করেন, সেখানে আপনাদের বিষয়টা একটু আলাদা। আপনি যদি দেখতে পান, দেখেন এখানে একটা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা কভার পেজ দেওয়ার চেষ্টা করছি। শুরু হয়েছে এইরকমই, যে টার্ম পেপার অন। এই যে টার্ম পেপার অন, এই টার্ম পেপার অন কথাটা আসলে ইয়েতে থাকে না। আমরা যে পিএইচডি থিসিস করি, পিএইচডি থিসিস, এমফিল থিসিস, এগুলোতে টার্ম পেপার অন কথাগুলো এগুলো থাকে না, এগুলো বাদে। অর্থাৎ শুরুই হয় এরকম টাইটেল দিয়ে। এরপরে আমরা এই টাইটেল লিখবো। টাইটেল লেখার পরে বলা হচ্ছে সাবমিটেড ইন পার্সিয়াল ফুলফিলমেন্ট ফর দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ডিগ্রি অফ এমবিএ। এই কথাটা এমফিল পিএইচডি থিসিসেও থাকে, আপনারাও লিখবেন এইভাবে। এরপরে যিনি প্রিপেয়ার করেছেন তার, আমি কিছুক্ষণ আগে বললাম, তার নাম থাকবে, আইডি থাকবে, প্রোগ্রামের নাম থাকবে, ডিপার্টমেন্টের নাম থাকবে, ইউনিভার্সিটির নাম থাকবে, এটা থাকবে। এরপর যিনি সুপারভাইজ করেছেন ওনার নাম এবং অ্যাফিলিয়েশন। এমনও হয় অনেক সময় যে সুপারভাইজার অন্য এক ইউনিভার্সিটি, আপনি এক ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছেন, আপনি সুপারভাইজার আর একটা ইউনিভার্সিটির, বা আপনি যেমন তাসলিমারা এখানে এমবিএ করছেন, এখানে অনেক সময় হয় যে আমরা বাইরে ইউনিভার্সিটির টিচারদেরকে অ্যালাউ করি, তারা সুপারভাইজ করতে পারেন। তো তার নাম, ডেজিগনেশন, তার অ্যাফিলিয়েশন। এরপর আরেকটা জিনিস হয় যে আমরা এখানে কোঅর্ডিনেটর যিনি থাকেন প্রত্যেক প্রোগ্রামের, আমরা আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র এই জিনিসটা আমরা এই টার্ম পেপার, মাস্টার পেপারের ক্ষেত্রে শুধু এই জিনিসটা রাখি, যে আপনি জমা দিলেন কোঅর্ডিনেটরের মাধ্যমে, যেটা পিএইচডি এমফিল এগুলো থাকে না। পিএইচডি এমফিল সুপারভাইজারের মাধ্যমে জমা দেয়, এই জন্য আর এটা লাগে না। তো এটা গেল আমাদের কভার পেজের কথা। এরপর টাইটেল পেজের কথা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লেটার অফ ট্রান্সমিটাল। লেটার অফ ট্রান্সমিটালটা আসলে আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, মাস্টার পেপার, টার্ম পেপারের জন্য প্রযোজ্য। যেটা আমরা এমফিল পিএইচডির ক্ষেত্রে বলে থাকি যে এটাকে বলে রিসার্চার ডিক্লারেশন। তো রিসার্চার ডিক্লারেশন বলি এমফিল পিএইচডি ক্ষেত্রে, আপনারাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আমাদের ক্ষেত্রে আমরা মাস্টার লেভেলে যেটা করি, মাস্টার্স লেভেলে লেটার অফ ট্রান্সমিটাল, অর্থাৎ ডিন বরাবর বা ডিপার্টমেন্টের চেয়ারম্যান বরাবর, সুপারভাইজারের মাধ্যমে বা কোঅর্ডিনেটরের মাধ্যমে এটা সাবমিট করা যায় স্যার। আর এমফিল পিএইচডিতে যেটা রিসার্চার ডিক্লারেশন দেয় যে আমি নিজে করেছি, এখানে কোনো কপি করে নিই, কোথাও থেকে কপি করা হয়নি, এবং এটা আমি অন্য কোথাও সাবমিট করিনি, এই ধরনের কথাবার্তা রিসার্চার ডিক্লাইন করে। আমার জানা মতে এখানে কোনো ইয়ে নেই, প্ল্যাগারিজম নেই, এসব কথাবার্তা বলেন, এবং কোথাও আমি কোনো ডিগ্রির জন্য এটা আগে কোথাও সাবমিট করিনি। এটা রিসার্চার এই ধরনের একটা ডিক্লারেশন একটা দিয়ে থাকে। আর এই লেটার অফ ট্রান্সমিটালের মতো পিএইচডি রিসার্চার যেটা করেন, উনি একটা ফরওয়ার্ডিং দেন একটা চিঠির মাধ্যমে, সুপারভাইজারের মাধ্যমে, চিঠির মাধ্যমে চেয়ারম্যানের কাছে এটা সাবমিট করে থাকে। তো আপনাদের ক্ষেত্রে হবে আসলে লেটার অফ ট্রান্সমিটাল, যেটা হবে আপনারা প্রোগ্রাম কোঅর্ডিনেটর হয়তো একরাম স্যারের মাধ্যমে, বা যারা তাসলিমারা করবেন ইয়ার মাধ্যমে, কি বলে, মাহফুজের মাধ্যমে, স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটরের মাধ্যমে, স্কুলের ডিন বরাবর, স্কুলের বিজনেসের ডিন বরাবর আপনার লেটার অফ ট্রান্সমিটাল দিবেন যে স্যার আমি এই টাইটেলে, এই স্যারের আন্ডারে এই টপিকে কাজ করেছি, আমি অন্য কোথাও এটা সাবমিট করিনি, এই ধরনের আপনারা স্যাম্পল কপি পরে নিতে পারবেন, এটাও থাকবে। বাট মনে রাখবেন যে এই যে লেটার অফ ট্রান্সমিটাল যেই পেজ থেকে শুরু হবে, সেই পেজ থেকে আমাদের পেজ নাম্বারিং শুরু হবে, টাইটেল পেজে কোনো পেজ নাম্বার হবে না। এটা একটু খেয়াল রাখবেন কথাগুলো, যদিও আপনাদের কারোরই মনে থাকে না। আমি তবু আমার কাজটা শেষ করি, যে আমি বলছি, এটা আল্লাহর কাছে আমি একটু ইয়ে থাকি, আপনাদের কোনো কথাই খেয়াল থাকবে না, আপনার গুগল থেকে যা পাবেন সেটা মেরে দেবেন। এই লেটার অফ ট্রান্সমিটাল থেকে পেজ নাম্বার শুরু হবে, যার পেজ নাম্বার হবে রোমান সংখ্যায়। আবার বলছি, এখান থেকে পেজ নাম্বার শুরু হবে, এই পেজগুলো হবে, অর্থাৎ আমরা যে ফ্রন্ট ম্যাটার্সে যা থাকবে, প্রিফেটরি পার্টসে যেগুলো থাকবে, টাইটেল পেজ বাদে, লেটার অফ ট্রান্সমিটাল থেকে বা রিসার্চার ডিক্লারেশন থেকে আমাদের পেজ নাম্বারিং শুরু হবে রোমানে। এরপরে যেটা থাকবে সেটা আমরা বলি লেটার অফ এন্ডোর্সমেন্ট বা সুপারভাইজার অথরাইজেশন, বা আমরা বলে থাকি সুপারভাইজার সার্টিফিকেট। সুপারভাইজার একটা সার্টিফিকেট দিবে যে আমি তার রিপোর্টটা পড়েছি, একদম গো থ্রো করছি ফার্স্ট টু লাস্ট, এইটা উনি ভালোই করেছেন, আমি সুপারিশ করতেছি এই ডিপার্টমেন্টে জমা দেওয়ার জন্য, এটা ইভ্যালুয়েশন করার জন্য, এই ধরনের কথাবার্তা বলবো যে আমার আন্ডারে করেছেন, এই নিয়ে উনি কিছু কথাবার্তা দিয়ে একটা সার্টিফিকেট রিসার্চারের পক্ষে দিয়ে দিবেন। এটা আমরা লেটার অফ ট্রান্সমিটালে পরে 3 নম্বর ইয়াতে 2 নম্বরে দিয়ে দেবো। এরপরে যেটা করব সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্টস, এটা রিসার্চার দিবে। অ্যাকনলেজমেন্টসে রিসার্চার ইয়ে করবে যে আল্লাহ থেকে শুরু করে স্বয়ং আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর প্রশংসা, আল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছেন, বহু হেল্প করছেন, কলিগ হেল্প করছেন, বস হেল্প করছেন, স্যাররা হেল্প করছেন, সুপারভাইজার হেল্প করছেন, অর্থাৎ এখানে অ্যাকনলেজ করবেন কে কে ওনাকে
কোন জনগণ বা কোন কোম্পানি বা কারা ওনাকে হেল্প করেছেন, তাদের কন্ট্রিবিউশনকে উনি অ্যাকনলেজ করবেন, স্বীকার করবেন, কৃতজ্ঞতা জানাবেন। এরকমও একটা পেজ এখানে দিবেন, সেটাও রোমানে থাকবে। এরপরে যেটা রাখবেন সেটা হচ্ছে আমরা বলি যে এক্সিকিউটিভ সামারি বা অ্যাবস্ট্রাক্ট বা প্রিফেস। তো আমরা অনেক সময় অ্যাবস্ট্রাক্টে দেই, কেউ প্রিফেস দেয়। বইয়ের ক্ষেত্রে নর্মালি আমরা প্রিফেসটা বেশি দেই। আপনার এক্সিকিউটিভ সামারি বা অ্যাবস্ট্রাক্ট দিতে পারেন। এটাও বলা হচ্ছে বাট নট মোর দেন 500 ওয়ার্ডস। এটাও ভ্যারি করে, এটার সাইজটাও ভ্যারি করে। তো বলা হচ্ছে এর মধ্যে যেহেতু বলতেছি এক্সিকিউটিভ সামারি বা অ্যাবস্ট্রাক্ট, আমরা কয়েকদিন আগে যখন অ্যাবস্ট্রাক্ট থেকে আপনাদের মনে থাকবে লিটারেচার রিভিউ করি, সেখানে আমরা বুঝেছিলাম যে আসলে লিটারেচার রিভিউতে কি কি পয়েন্ট থাকতে হবে, সামারিতে কি কি পয়েন্ট থাকে, আমরা কিন্তু সেখানে বলেছিলাম। তো এবং আমরা আর্টিকেল দেখিয়েছিলাম। আজকে একজনকে প্রশ্ন করেছি যে আমি ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে যে আর্টিকেল আপনাদেরকে একটা স্যাম্পল কপি দিয়েছি, যে আর্টিকেলের বিভিন্ন পার্ট করে বিভিন্ন কালার করে ওটা আপনার পেয়েছেন কিনা, কয় স্যার মনে নেই, পেয়েছেন কিনা সেইটা আমার মনে নেই। যাক, তো আমার তো আমরা এখানে আপনাদের মনে থাকবার কথা যে সেখানে আমরা বলেছিলাম যে ইন্ট্রোডাক্টরি কিছু কথা থাকবে, অবজেক্টিভ থাকবে, ব্রিফ, মেথোডোলজি থাকবে, রেজাল্ট থাকবে, কনক্লুশন, রিকমেন্ডেশন, এগুলো নিয়ে ব্রিফ আলাদা আলাদা খুব বেশি প্যারা না করে আমরা একই প্যারাতে বা দুইটা প্যারাতে তিনটা প্যারাতে আমরা এগুলো লিখব। আপনারা বিভিন্ন বইতে বিভিন্ন রিপোর্টে আপনারা সামারি বা অ্যাবস্ট্রাক্ট বা প্রিফেস দেখে থাকবেন, মনে থাকবার কথা। সেটা আমরা একটা পেজ করব, অথবা এটা এখানে নাও করতে পারি, এটা শেষে গিয়ে করলেও হয়, পরে বলছি সেটা। এরপরে আমাদের একটা পেজ থাকবে, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস, সূচিপত্র। সেটাও কিন্তু রোমানে কন্টিনিউশন হবে, একদম ওই লেটার অফ ট্রান্সমিটাল থেকে শুরু হয়েছে। লেটার অফ কন্টেন্টস এটাও আপনাদেরকে স্যাম্পল কপি দিয়ে দেবো। লেটার অফ কন্টেন্টসে আপনি এখানে কন্টেন্টস থাকবে চ্যাপ্টার ওয়াইজ, আর এখানে হয়তো পেজ নাম্বার থাকবে। এটা আপনারা জানেন, বিভিন্ন বইয়ের পেজ কন্টেন্ট দেখেছেন, সেভাবে আমরা করব, এটা কঠিন কিছু না। বাট একটা প্রত্যেকটা আইটেম টু আইটেম পেজ নাম্বার এখানে উল্লেখ না করলেও হবে। যেমন লিটারেচার রিভিউ হয়তো বলেই দিলেন যে এত পেজ থেকে এত পেজ, সেটা বললে হবে। লিটারেচার রিভিউ তার ভিতরে এভাবে আলাদা না করলে ওটার এখানে উল্লেখ করতেও পারবেন না। এরপরে থাকবে যে লেটার অফ টেবিল অফ চার্টস ও গ্রাফস। আপনি বিভিন্ন গ্রাফ ইউজ করলে, চার্ট ইউজ করলে, সেটা সংখ্যা একাধিক হলে সেটারও একটা টেবিল অফ চার্ট, সেটা একটা লিস্ট আর কি। টেবিল বলতে এখানে লিস্ট বলছে আর কি। লিস্টগুলো উল্লেখ করতে হবে এখানে এবং নাম্বারিং করতে হয়। টেবিলের ক্ষেত্রে যেমন নাম্বারিং করবেন চ্যাপ্টার ওয়াইজ, সেকেন্ড চ্যাপ্টার হলে 2.1 টেবিলের এরকম নাম্বার থাকবে। থার্ড চ্যাপ্টার হলে আবার নতুন করে শুরু হবে 3.1। ফোর্থ চ্যাপ্টারে গিয়ে ওরকম মনে রাখবেন, টেবিলের নাম্বারগুলো এরকম হবে। ঠিক এই চার্ট বা গ্রাফ যেটা করবেন সেটারও নাম্বার, যদি চ্যাপ্টার যে চ্যাপ্টারে ইউজ করবেন সেই চ্যাপ্টার নাম্বার ওয়াইজ আপনাদের নাম্বারিং হবে, এটা একটু খেয়াল রাখবেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে লিস্ট অফ অ্যাব্রিভিয়েশনস। অনেক সময় হয় যে যেমন আমাদের তাসলিমা করতেছে এসএমই নিয়ে কাজ, এই যে এসএমই নিয়ে কাজ করবেন উনি, একসময় হয়তো বাংলাদেশ ব্যাংক না লিখে উনি লিখবেন বিবি। তো এই যে এই ধরনের অ্যাব্রিভিয়েশনগুলি ইউজ করবেন উনি, এখানে সেই লিস্টটা দিয়ে দিতে হয় ফুলটা। এসএমই লিখবেন, বিবি লিখবেন, বাট এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখতে হয়। অ্যালফাবেটিক্যাল বলতে এ বি সি, এই সিকোয়েন্স অনুসারে সাজাতে হয়। আমরা স্বাভাবিকভাবে এই দুইটা করলে এই বিবিটা আগে লিখবো, এসএমইটা পরে লিখবো, সিকোয়েন্সিয়াল ক্রনোলজিক্যাল অর্ডারে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে। তো এরপরে আমরা যেটা করব, এইগুলো গেল মূলত আমাদের যেটা বলছিলাম ফ্রন্ট ম্যাটার্স বা প্রিফেটরি যে বিষয়গুলো, ইস্যুগুলো, সেটা। এরপর আমরা বলছিলাম যে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে বডি, যেটা এই বডিটা নিয়ে আসলে আলোচনার বিষয় আজকে। বডি নিয়ে আলোচনা করব। বডিতে যেটা থাকে আপনারা, এটাও কিছুক্ষণ আগে আমি যা বললাম ওগুলো সবই ছিল বডির বিষয়। তো বডিতে আমরা এখানে যেহেতু রিপোর্টের কথা বলছি, রিপোর্টে আসলে আমরা চ্যাপ্টারাইজেশন করবো, যেটা আপনারা প্রপোজালে দেখেছেন, আমি যে স্যাম্পল কপি দিয়েছি তাহলে ওখানেও দেখবেন যে আপনি প্রপোজালে উল্লেখ করেছিলেন চ্যাপ্টারাইজেশন। সেই চ্যাপ্টারাইজেশনটা এখন আসলে রিফ্লেক্টেড হবে আপনার রিপোর্টে, যে কথাগুলো প্রপোজালে ছিল। তো এর মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা, সেটা হবে চ্যাপ্টার 1, যেটা সেটা ইন্ট্রোডাকশন। তো এই ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি থাকে সেগুলো আমরা এর আগে আলোচনা করেছিলাম। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, খুবই গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশন স্টোনের মতো, একটা বিল্ডিং এ যেমন ফাউন্ডেশন স্টোন থাকে একদম মাটির তলে, ওটা খুবই গুরুত্বপূর্ণ, ওটার উপর ভিত্তি করেই সবকিছু হয়। ঠিক আমরা রিসার্চে যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি বলছি, এই ব্যাকগ্রাউন্ড দেখে আসলে বুঝবে যে কোনো রিডার, বাকি সবগুলো যত আইটেম আলোচনা করবে এরপর বাকি চ্যাপ্টার বলি, বাকি আইটেম বলি, ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা যাবে যে কেন
এই ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি বলতে আসলে আমাদের এখানে হিস্টোরি বলতে পারেন আপনারা। হিস্টোরি, আর্গুমেন্ট, নেসেসিটি, রেশনেল, জাস্টিফিকেশন, ইম্পর্টেন্স। আপনাদেরকে এর আগে এইভাবে বলেছিলাম যে আসলে আপনি যে এই টপিকে কাজ করতেছেন এটার ব্যাকগ্রাউন্ড কি, যৌক্তিকতাটা কি, গুরুত্বপূর্ণ কেন। অর্থাৎ এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে লিটারেচার আছে আপনার হাতে, এই লিটারেচারগুলো আপনি পড়বেন। এখানে এমন হয় যে শুরু হয় যে আপনার এখানে ডেফিনিশনও লিখবেন, ডেফিনিশন লিখবেন। অনেকটা এটা লিটারেচার রিভিউর মতোই, কিন্তু লিটারেচার রিভিউ আলাদা চ্যাপ্টার করে আলাদা আলাদা সব কথা লিখি, বাট এখানে আপনি ওইভাবে লিখতে পারবেন না। তো এখানে আপনারা তাহলে বললাম প্রথমে ডেফিনিশনও থাকবে। ডেফিনিশনের পরে আপনারা যেটা হবে যে ইয়ে থাকতে পারে, লিটারেচার অন্যরা কি পেয়েছে সেটা এখানে উল্লেখ করলেন। অর্থাৎ আমরা বলতেছি যে আপনার এক্সিস্টিং যে ডেটা আছে সেটার উপর ভিত্তি করে আপনি এখানে আলোচনা করলেন। এবং সেখানে আলোচনার মধ্যে আপনাকে ভূমিকাটা এভাবে বলতে হবে যে এটা বলতে এই বুঝায়, এবং আপনি এই টপিক সিলেক্ট করেছেন, এর এটা ঠিক স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইউজ করবে। যেমন এসএম এর ক্ষেত্রে তাসলিমাটা বলি, তাসলিমা এখানে ব্যাকগ্রাউন্ডটা বলবেন এরকম যে বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট এটা নির্ভর করে হচ্ছে অনেকাংশে এসএমই ডেভেলপমেন্টের উপরে। এসএমই ডেভেলপমেন্টটা অনেকাংশে নির্ভর করে ব্যাংক ফাইন্যান্সের উপরে বা অন্যান্য ফাইন্যান্সের উপরে, বা যারা এসএমই যারা ওনার আছেন, ম্যানেজার আছেন, যারা এন্টারপ্রেনার আছেন তাদের কোয়ালিটির উপরে, তাদের প্রোফাইলের উপরে। এইভাবে কথাগুলো বলে বলে তারপরে ওনাকে যুক্তি দেখাতে হবে যে উনি কি করতে চাচ্ছেন, সেটা ওনাকে এখানে লিখতে হবে। অর্থাৎ ডেফিনিশন থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড যে কি কারণে উনি এটা করতেছেন, মানে কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি, এটা লজিক কি, এটার প্রয়োজনীয়তা কি, কেন করছেন। এরপর শেষে উনি বলবেন যে আমি এই করতে চাচ্ছি। অর্থাৎ এখানে একটা কন্ট্রোভার্সিয়াল কিছু কথাবার্তা বের করে আনতে হবে, যে যারা আগে করেছেন সেটা। যেমন আমরা ব্যাকগ্রাউন্ড স্টাডি বলতে আমরা সবসময় বলি ব্যাকগ্রাউন্ড, আপনি একজন একটা মেয়ের সাথে বিয়ে করতে গেলেও তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমন দেখেন না, ইতিহাস দেখেন, ইতিহাস দেখে তার সম্পর্কে একটু ধারণা পান। তো ইতিহাস দেখে তার সম্পর্কে যে ধারণাটা পেলেন, আর আপনি যা দেখতেছেন বর্তমানে যা আছে, এই দুইটার মধ্যে বর্তমানে আপনি যা এক্সপেক্ট করতেছেন অন্যদের যা থাকার কথা, আর এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে যা আপনি দেখতেছেন যে এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই মৌলানা, সবাই ইসলামিক পার্সোনালিটি, অথচ এর চলাফেরা দেখে দেখতেছি যে এ পুরো উল্টাপাল্টা ওয়েস্টার্ন কালচারে, তার মানে তো এর ফ্যামিলির সাথে মিলতেছে না। তার মানে আপনি এখানে একটা গ্যাপ পেলেন। তো এই গ্যাপটা যখন পেলেন, এই গ্যাপটা নিয়ে আপনাকে কথা বলতে হবে, যেহেতু আপনি গ্যাপটা নিয়ে রিসার্চ করবেন যে সে এরকম মডার্ন, এরকম আল্ট্রা মডার্ন কেন, সে এরকম না কেন। এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা বলি আমাদের ভাষায় স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। অর্থাৎ এখানে আপনি এই এক্সিস্টিং যে ডেটা আছে এইটার ভিত্তিতে, অর্থাৎ তার বাপ দাদারা কি করতেন, কি ছিলেন, কি সম্পদ বলেন, যে লাইনে আপনি রিসার্চ করবেন সেটা দেখে, এখন তার বর্তমান অবস্থা দেখে সেটা নিয়ে আপনি বলবেন যে আমার আসলে এটা খুব জানার আগ্রহ, সে এরকম হলো কেন। এটা যদি আপনার হয়, এই যে গ্যাপটা, এই গ্যাপটা, এই ইস্যুটা বের করা, এটাকে আমরা বলতেছি স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। এবং সেটার উত্তর একাধিক থাকবে, যেটা এখনো কেউ জানে না, সেটা আপনি জানাতে চাইবেন। আর ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডিতে থাকবে যে এই যে ওনার উপর স্টাডি করার কারণটা কি। ওনার উপর স্টাডি করার কারণটা হচ্ছে যে উনি এরকম, আমি যতটুকু পড়াশোনা করেছি, বইতে দেখেছি, ছবিতে দেখেছি যে ওনার বাপ দাদারা এরকম ছিলেন, কিন্তু উনি এখন এইরকম। তো তার মানে তো এখানে দেখতেছি উনি আগের মতো না। এটা কারণটা কি, এই কারণটা খুঁজতে চাইবেন আপনার মেন ইস্যু ওইটা, ওই গ্যাপটা বের করা। তাহলে আমরা শিখলাম যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি আমাকে এখানে একদম সোশিও ইকোনমিক, দেশের সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে শুরু করে সব বলতে হবে যে কেন আপনি এই টাইটেলে কাজ করতেছেন। তো ব্যাকগ্রাউন্ড একটা জিনিস, আর স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম একটা জিনিস। স্টেটমেন্ট অফ দ্য প্রবলেমে শুধুমাত্র ওই পার্টিকুলার ইস্যুটা আমাদেরকে বের করতে হবে লাস্ট, এই পার্ট আমাদের ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডির উপর ভিত্তি করে কিন্তু স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম করতে হবে। অনেক সময় কিছু কিছু স্টাডিতে এমনও আছে যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডির মধ্যে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম ঢুকায় দেয়, এবং এটা ভ্যারি করে। আবার কেউ কেউ স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম আগে লেখে, তারপর রেশনাল অফ দ্য স্টাডি বা জাস্টিফিকেশন অফ দ্য স্টাডি এরকমও লেখে, পরে লেখে। বাট একটা ইউনিভার্সাল আর এটা স্পেসিফিক। এরপরে আমরা যেটা লিখবো রিপোর্টে, সেটা হচ্ছে অবজেক্টিভস অফ দ্য স্টাডি, আর আমরা রিসার্চ কোশ্চিন আকারেও লিখতে পারি। তো অবজেক্টিভস লিখলে আমরা আলোচনা করেছি, এগুলো সবই আলোচনা হয়েছে, শুধু মনে করিয়ে দেওয়া যে অবজেক্টিভস এর মধ্যে আমরা বসে লেখার সময় আমরা টু দিয়ে শুরু করব লেখাটা। সবার দেখবেন যে স্যাম্পল কপিতে দেওয়া আছে, আমি যে লেকচার শিট দিয়েছি সেখানেও আছে যে আমরা টু দিয়ে শুরু করব। তো আর যদি রিসার্চ কোশ্চেন হয় তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আকারে একটু ঘুরাই লিখবো এই। অথবা আমি যদি একটু উদাহরণ দিই, রিসার্চ অবজেক্টিভ বা রিসার্চ কোশ্চেন এগুলো বহুবার বলা হয়েছে, আরেকবার যদি একটু বলি, যেহেতু দু একজন নতুন আছেন আমার ক্লাস আগে করেননি এই বিষয়ে, তাদের জন্য একটু বলি
যে ধরুন আমরা বলছি উদাহরণ দেই যদি, যে স্কোয়ারে ধরুন গত 2-3 মাসে তাদের কোনো একটা প্রোডাক্ট হয়তো ধরলাম মেরিল সোপ, যেটা মেরিল সাবানের, আমরা বলছি যে গত কয়েক মাসে তাদের সেলসটা ডিক্লাইন করছে। তো এটা অবজার্ভ করা যাচ্ছে, সেই অবজারভেশন থেকে আমরা ওই যে বললাম হাইপোথিসিস ডেভেলপ করা হয়, ওই অবজারভেশন থেকে আমরা তাদের দেখলাম যে তার সিমটম পেলাম যে তাদের সেলস ডিক্লাইন করছে। এখন এই সেলস ডিক্লাইন করে তার প্রাইসের কারণে হতে পারে, প্রোডাক্টের কারণে হতে পারে, প্লেসের কারণে হতে পারে, প্রমোশনের কারণে হতে পারে। তো এর মধ্যে অনেক কিছু জড়িত, আমি যে 4টা মার্কেটিং মিক্সের কম্পোনেন্ট বললাম এগুলোর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। এখন আপনার রিসার্চ কোশ্চেনটা হচ্ছে যে হোয়াই হ্যাভ সেলস বিন ডিক্লাইন্ড ডিউরিং দ্য লাস্ট 2 মান্থস বা 3 মান্থস, এটা হচ্ছে আপনার রিসার্চ কোশ্চেন, যে সেলস কেন ডিক্লাইন করছে। এখন আপনি এই কোশ্চেনের আনসারটা আপনি পাবেন, রিসার্চের কাজই হচ্ছে এই কোশ্চেনের আনসারটা পাওয়া, কোন একটা প্রবলেমকে সলভ করা। সেলস কমে যাচ্ছে, এটা প্রবলেম, এটাকে সলভ করার জন্য স্কয়ার আপনাকে রিসার্চ করতে বলছে, আপনি এটাকে রিসার্চ কোশ্চেন আকারে, রিসার্চ অবজেক্টিভ আকারে কনভার্ট করছেন। আপনি বলছেন যে কেন সেলসটা কমে গেল, এই কারণটা আপনি বের করতে চাচ্ছেন। এই কারণ বের করতে গেলে আপনার রিসার্চ অবজেক্টিভ তখন কি লিখতেছেন, আপনি লিখতেছেন টু ফাইন্ড আউট দ্য প্রাইস অফ দ্য কম্পিটিটরস, দ্য প্যাকেজিং অফ কম্পিটিটরস, দ্য টেস্ট অফ দ্য প্রোডাক্ট, তারপর বলতেছেন দ্য প্রমোশনাল টুলস, প্রমোশন টেকনিক্স, তারা কি ইলেকট্রনিক মিডিয়া ইউজ করে না প্রিন্ট মিডিয়া ইউজ করে না, কোন মিডিয়াতে তারা আসলে সেলস প্রমোশনের জন্য কি করে থাকে, এই জিনিসগুলো তারা কি করে, স্কয়ার কি করে থাকে, তার কম্পিটিটররা কি করে থাকে। এইগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই 4টা জিনিস সম্পর্কে আপনি তথ্য নিচ্ছেন স্কয়ারের এবং স্কয়ারের কম্পিটিটরদের। এগুলো আপনি রিসার্চ অবজেক্টিভ কেন নিচ্ছেন, আপনার এই রিসার্চ কোশ্চেন যেটা ছিল মেন অবজেক্টিভ, যে সেলস কেন কমে যাচ্ছে সেটা বের হওয়া। এখন এই যে রিসার্চ অবজেক্টিভ বললাম 4টা, রিসার্চ কোশ্চেন ছিল একটা, এই রিসার্চ অবজেক্টিভের মধ্যে থেকে আপনার হাইপোথিসিস ডেভেলপ করতে পারেন, হাইপোথিসিস নিতে পারেন, অর্থাৎ রিসার্চ অবজেক্টিভ। আপনি হয়তো বললেন যে the price of the square is so far high than that of the others, than that of the competitors. আপনার এখানে আপনি হাইপোথিসিস নিলেন যে স্কয়ারের প্রাইসটা বোধহয় কম্পিটিটরদের সাবানের প্রাইসের চেয়ে মনে অনেক বেশি। তো এইরকম গেল, এটা গেল আসলে হাইপোথিসিস। তাহলে আমরা মনে হয় রিসার্চ কোশ্চেন, রিসার্চ অবজেক্টিভ, রিসার্চ হাইপোথিসিস কথাগুলো একটু একটু বুঝতে পারলাম এক উদাহরণ দিয়ে। তো আমাদেরকে এই কথাগুলো লিখতে হবে। রিসার্চ কোশ্চেন লিখবো, কোশ্চেন বলতে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর অবজেক্টিভ লিখবো টু দিয়ে। এটা আমার স্যাম্পল কপি বা আরো যে লেকচার শিট যখন আলোচনা করছি এগুলো ডিটেলস আলোচনা করেছি, সেগুলো দেখবেন, ওখানে লেখা আছে, স্যাম্পল কপিতেও দেওয়া আছে। এরপরে যেটা স্কোপ অফ দ্য স্টাডি, এটাও বলেছিলাম আমরা যে স্কোপ বলতে আসলে কতটুকু একজন রিসার্চার কাভার করতে পারছে, কাভারেজটা। স্কোপ বলতে তার পরিধি, আওতা। এখানে এই পেজের দেখবেন যে আপনার এখানে ডিমার্কেশন দেওয়া আছে, এখানে একটা বক্সের মতো দেওয়া আছে, তার মানে কি এইটুকু এই পেজের স্কোপ। এখন বলা হচ্ছে একজন রিসার্চার তো সব উনি সার্চ করতে পারবেন না। তো বলা হয় আমরা যেমন কিছুক্ষণ আগে যে এখানে কিন্তু আমরা স্কোপ করে নিলাম যে মার্কেটিং মিক্সের 4টা কম্পোনেন্টকে আমরা ঠিক করে নিলাম, তো ভেরিয়েবল 4টাকে ঠিক করে নিলাম। তো বলা হয় এরকম আপনার ভেরিয়েবলটাকে আপনি ঠিক করে নিলেন যে এই 4টা ভেরিয়েবল, 10টা থাকতে পারে, আপনার 4টা নিয়ে কাজ করলেন। এটা হতে পারে যে আপনি সারা দেশব্যাপী কাজ করতে পারতেছেন না, আপনার ডিভিশন 7টার মধ্যে আপনি 2টা ডিভিশন ভাগ করে নিলেন, অথবা আপনার ব্রাঞ্চ আছে 140টা, আপনি 140টা ব্রাঞ্চের উপরে 140টা ব্রাঞ্চকে কভার করতে পারলেন না, আপনি কভার করলেন হয়তো এখানে 140টা জায়গায় 40টা। এখানে হয়তো এই অর্গানাইজেশন অপারেশনে আছে মোর দেন 20 ইয়ার্স এর ডেটা নিয়ে আপনার পক্ষে কাজ করা সম্ভব না, আপনি হয়তো 5 বছরের ডেটা নিয়ে কাজ করতেছেন। তো বলা হয় যে এরকম এই ভেরিয়েবল বলি, এরিয়া বলি, টাইম বলি, স্যাম্পল বলি, তো এই ব্রাঞ্চ বলি, ডিভিশন বলি, ডিপার্টমেন্ট বলি, এইগুলো আপনি কতটুকু কাভার করতে পারলেন সেই জিনিসগুলো এখানে আসলে উল্লেখ করে দেয়। এটা আমি এর আগেও কয়েকবার ক্লাসে বলছি আপনাদের প্রপোজাল রাইটিং এর সময়। তো তার মানে আমরা এখানে এই পুরোটা এইটুকু যদি আমরা ধরে নিই যে আমাদের এই হচ্ছে স্কোপ, এর মধ্যে আমরা শুধুমাত্র এইটুকু কভার করতে পারলাম, বাকিটা কভার করতে পারলাম না। এখন বাকিটা কভার করতে পারলাম না, তার তো কারণ আছে। তো বলা হচ্ছে তো এই এতটুকু যে কভার করলাম, এই কথাটাই শুধুমাত্র এখানে যাবে। আর যেটা কভার করতে পারিনি যে অংশটুকু, সেটা কেন পারিনি সেই কথাটা আমাদেরকে উল্লেখ করতে হবে। সেটাকে আমরা বলতেছি আমাদের এখানে লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? এই লিমিটেশন বলতে এর আগেও আপনাদেরকে বলছিলাম, এই লিমিটেশন অনেক সময় হয় যে কনক্লুশনের পরে, রিপোর্টের ক্ষেত্রে কনক্লুশনের পরেও লেখা হয়। তো লিমিটেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই যে লিমিটেশন, এই লিমিটেশন বলতে আসলে আমরা এখানে বলছি যে কনস্ট্রেইনস, আমাদের মেইনলি থাকবে কনস্ট্রেইনস। কনস্ট্রেইনস গুলো কি, যেমন এখন আমাদের লিমিটেশন হচ্ছে যে আমরা ফেস টু ফেস আসলে কারো ইন্টারভিউ দিতে পারতেছি না, আমরা কোনো প্রতিষ্ঠানে ফিজিক্যালি যেতে পারতেছি না, এগুলো সবই এর মধ্যে আসবে। তো আমাদের এই কনস্ট্রেইনস বলতে আমরা বলছিলাম আমাদের রিসোর্স কনস্ট্রেইনস। রিসোর্সটা কি? হিউম্যান রিসোর্স, আপনাকে একা একা কাজ করতে হচ্ছে, কোনো
এখানে অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন না, রিসার্চ অ্যাসোসিয়েট পাচ্ছেন না, ডেটা কালেক্টর পাচ্ছেন না। এখানে টাইম রিসোর্স একটা নির্দিষ্ট লিমিট আছে। আপনি যদি ফার্মের পক্ষে কাজ করতে চান সেখানেও একটা স্কোয়ারও আপনাকে একটা নির্দিষ্ট টাইম দিবে, সেই টাইমের পক্ষে হয়তো টাইমের মধ্যে করা সম্ভব হয় না, সেটাও একটা কনস্টেন্স। এরপরে থাকে যে আপনার ফাইন্যান্সিয়াল রিসোর্স, সেলফ ফাইন্যান্সে করা হচ্ছে আপনাদেরকে, আপনারা নিজেরা সেলফ ফাইন্যান্সিং করছেন, এখানে কোনো ডোনেশনের কাজটা হচ্ছে না, নিজস্ব টাকায় করা হচ্ছে। এই কথাগুলো তারপর আরো কনস্টেন্স থাকে। অনেক সময় যে অর্গানাইজেশন করছেন সেখানে অ্যাক্সেস থাকে না, অনেক সময় হয় যে তারা কোঅপারেটিভ না, তারা জানে না, বা অনেক সময় রেডিলি অ্যাভেলেবেল না অনেক ইনফরমেশন। এই কথাগুলো যে কেন আপনি আসলে বাকিটা কভার করতে পারলেন না, আর বাকি ভেরিয়েবল নিয়ে বাকি ব্রাঞ্চগুলো, বাকি ডিস্ট্রিক্টগুলো, বাকি ডিভিশনগুলো, বাকি কনসেপ্টের আরো ভেরিয়েবল, এগুলো নিয়ে কাজ করতে পারলেন না কেন, আরো সময় নিয়ে কাজ করতে পারলেন না কেন। বেশি স্বাভাবিকভাবে আমরা যখন স্যাম্পলিং নিয়ে কথা বলি তখন আপনাদের মনে আছে যে আমরা 4 জনের মধ্যে 2 জন নিলে একরকম হচ্ছে ইরোর, 3 জন নিলে ইরোরের মাত্রা কমে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই, তো যত আমাদের স্যাম্পল সাইজ বাড়বে তত আমাদের ইরোরের মাত্রা কমবে। তো কিন্তু আমাদের তো সবার পক্ষে সবাইকে নিয়ে কাজ করতে পারবো না, পুরো পপুলেশনকে আমরা ডেটা কালেকশন করতে পারবো না। কেন পারবো না সে কথাগুলো এখানে উল্লেখ করতে হবে। এরপরে আরেকটা জিনিস যেটা রিপোর্টে আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যে স্ট্রাকচারটা, আমার রিপোর্টে স্ট্রাকচার যেটা হবে, যে স্ট্রাকচার সম্পর্কে আপনারা কি বলে রিসার্চ প্রপোজালে উল্লেখ করেছেন যে চ্যাপ্টারাইজেশন, অর্থাৎ আমরা এখন যে আলোচনা করতেছি এই ফার্স্ট চ্যাপ্টার বাদে বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেই চ্যাপ্টারগুলো নিয়ে, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এই চ্যাপ্টারগুলো সম্পর্কে জাস্ট একটা দুটা করে সেন্টেন্স লিখে লিখে এখানে দেওয়া, যেন এই ইন্ট্রোডাকশন যেহেতু চ্যাপ্টারের নাম, তার মানে আমরা এখান থেকে যেন ইন্ট্রোডাকশন পেয়ে যাই, পুরো রিপোর্টেরই ইন্ট্রোডাকশন পেয়ে যাই, পুরো ভেরিয়েবল, পুরো কনসেপ্ট, প্রবলেম, রিসার্চ কোশ্চিন, অবজেক্টিভ, সব সম্পর্কে যেন আমরা একটু ধারণা পেয়ে যাই। এবং আমাদের ইভেন অবজেক্টিভ, মেথোডোলজি, এগুলো সব সম্পর্কে কিছু কথা আমরা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে, আগের জনের ফাইন্ডিংস, এই কথাগুলো আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে পেয়ে যাব। কারণ আমরা যখন করোনা ভাইরাস নিয়ে কথা বলি সেটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাই যে ওই 8ই মার্চ 3 জন বিদেশ থেকে আসলো, বা আরো ব্যাকগ্রাউন্ডে গেলে আমরা বলি চীনের হোয়াং প্রদেশে এই হয়েছিল, বিভিন্ন কথাবার্তা আমরা বলি করোনা ভাইরাস নিয়ে। এইগুলো আসলে ব্যাকগ্রাউন্ড উল্লেখ করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড উল্লেখ করলে তখন আপনি বলতে পারবেন যে করোনার এই যে লকডাউন প্রত্যাহারের সাথে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়বে, আপনি হাইপোথিসিস এই যে রিসার্চ করতে চাচ্ছেন, এগুলো সব কথা এখানে, কেন আপনি এটা নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন, কথাগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। এই গেল আমাদের সেকেন্ড, এবার ফার্স্ট চ্যাপ্টার। এরপরে আমাদের সেকেন্ড চ্যাপ্টার নিয়েও আমাদেরকে আলাদা অনেক, এটা নিয়েও আলোচনা হয়েছে একদম আলাদা আলাদা, লিটারেচার রিভিউ নিয়ে, যে লিটারেচার রিভিউ কিভাবে করা হয়, একটা স্যাম্পল কপি দিয়েছি। তো আমরা লিটারেচার বলতে, রিলেটেড লিটারেচার বলতে আমাদের যে টপিক, সেই টপিকের সাথে রিলেটেড যত লিটারেচার, এই লিটারেচার আমরা বলি জার্নাল আর্টিকেল, লিটারেচার বলে আমরা বলতে বুক, আমরা বলি ম্যাগাজিন, নিউজ পেপার, এগুলো সব। তো এই যে আমরা বলছি যে জার্নাল, টেক্সট বুক, ম্যাগাজিন, এই যে কথাগুলো বললাম, এগুলোকে আসলে নাম দিচ্ছি আমরা লিটারেচার। এই লিটারেচার সোর্স আমরা লাইব্রেরি থেকে পেতে পারি, ইন্টারনেট ডেটা ব্যাংক থেকে নিয়ে নিতে পারি, সেটাকে আমরা রিভিউ করব। এই রিভিউ করা বলতে, আমরা এর আগে বলেছিলাম যে রিভিউ করা বলতে আমরা এই জার্নাল আর্টিকেলটা আমারটার সাথে যেটা রিলেটেড সেটা পড়বো, পড়ে রিভিউ করার অর্থ হচ্ছে, যেমন আগেও এর আগে ক্লাসগুলোতে বলছি, রিভিউ করা বলতে ডাক্তার যেমন আগের ডাক্তারের কাছে আপনি যদি যান, আগে ডাক্তারের সব প্রেসক্রিপশন গুলো উনি রিভিউ করেন, দেখেন, আবার ভিউ করেন। তো রিভিউ করার অর্থ হচ্ছে যে আগে যে প্রেসক্রিপশনটা, আগে যারা জার্নাল আর্টিকেল করেছেন, আগে যারা রিপোর্ট রাইটিং করেছেন, আগে যারা থিসিস করেছেন, যারা স্টাডি করছেন, গবেষণা করেছেন, তাদেরটা আপনি রিভিউ করুন। রিভিউ করার অর্থ হচ্ছে যে আপনারটার সাথে কতটুকু মিল আছে, কতটুকু গরমিল আছে, তারা কিভাবে করেছেন, তারা কি ভেরিয়েবল ইউজ করেছেন, এগুলো সব সম্পর্কে আপনি একটু ধারণা পাবেন। এবং এই যে ধারণা পাবেন, এই ধারণা পেয়ে বলা হচ্ছে সেটা আমরা ইভ্যালুয়েশন করব। রিভিউ করার অর্থ হচ্ছে ইভ্যালুয়েশন করা, পড়ার পরে দেখার পরে সেটা ইভ্যালুয়েশন করা। যেমন ডাক্তার অনেক সময় বলেন যে এই ডাক্তার এই কাজ করছেন কেন, উনি এই 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 ওষুধ দিয়েছেন কেন, প্রেসক্রিপশন এইটা দিয়েছেন কেন, এটা দেওয়া তো ওনার ঠিক হয়নি, এইটা ঠিক আছে, এটা ঠিক হয়নি। এই যে রিভিউ করে কমেন্ট করতেছেন, কমেন্ট করার অর্থ হচ্ছে যে উনি ইভ্যালুয়েশন করে কমেন্ট করতেছেন যে এটা ঠিক আছে, এটা ঠিক হয়নি। তো এই আমরাও এখানে ঠিক তাই করবো, যে আগে যারা রিসার্চারদের আর্টিকেলগুলো পড়বো, পড়ে আমরা সেখানেও কমেন্ট করব। অর্থাৎ এই যে ইভ্যালুয়েশন করে সেক্ষেত্রে আসলে আমরা যেটা বের করবো সেটাকে আমরা বলছি গ্যাপ বের করব, যে তাদের লিমিটেশনটা কি আছে। প্লিজ অফ করেন। তো এই গ্যাপটা বের করে সেই গ্যাপ ফিল আপ করাটাই আমাদের আসলে উদ্দেশ্য। এই গ্যাপ ফিল আপ করার কথাটা আমরা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেও থাকবে আমাদের। এবং এই গ্যাপ যেটা, সেই গ্যাপটাকে বলতে, গ্যাপটা ধরে আমরা আগাবো, সেটাই হবে আমাদের প্রবলেম।
আর গ্যাপ বের করার আগ পর্যন্ত যত কিছু সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে পাবো। আর এই লিটারেচার উপর ভিত্তি করে আমরা হাইপোথিসিস ফর্মুলেট করব। আমরা যেমন ওই যে বললাম যে আমি যদি এখন এক ডাক্তারের কাছে, আগে 2 ডাক্তারের কাছে গেলে এই এখন বর্তমান ডাক্তার কিন্তু আগে 2 ডাক্তারের প্রেসক্রিপশন দেখে, তাদের ডায়াগনোসিস রিপোর্ট দেখে সেখান থেকে কিন্তু হাইপোথিসিস করতে, আপনার মনে হয় ক্যান্সার হয়েছে, আপনার মনে হয় এটা হয়েছে, আপনার মনে হয় ডায়াবেটিস আছে, এই যে কথাগুলো প্রেডিক্ট করতেছে উনি, গেস করতেছে কিসের উপর ভিত্তি করে? এই লিটারেচারের উপর ভিত্তি করে। এই কথাগুলো গত ক্লাসে হাইপোথিসিস টেস্টিং এর সময় আপনাদের বলা হয়েছিল। আমরা কিন্তু ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও সেই ক্ষেত্রে এই লিটারেচার দেখেই করি। এই কথাগুলো গত ক্লাসে বারবার বলা হয়েছিল। শুধু মাহমুদ সাহেব আর তাসলিমার ক্ষেত্রে বলি, তাসলিমার ছবি দেখে আমি বলে যে মেয়েটা মনে হয় ফর্সা হবে। কি দেখে বললাম? ছবি দেখে। তাসলিমা অ্যাপ্লাই করলো, সিভি দেখে বললাম যে মনে হয় মেয়েটা মনে হয় ভালোই হবে। তারপর এটা টেস্ট করার জন্য রিটেন টেস্ট, ভাইভা এগুলো নেব। বলা হয় যে 2 ধরনের করতে পারে, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হতে পারে এম্পিরিক্যাল। থিওরিটিক্যাল বলতে আসলে কনসেপ্ট নিয়ে, বিভিন্ন ভেরিয়েবল নিয়ে বিভিন্নভাবে ডিফাইন করছেন, সেটা নিয়েও আমাদের লিটারেচার, সেটাও আমরা রিভিউ করতে পারি। সেটা রিভিউ করে আমরা অপারেশনাল ডেফিনিশন আমার বিভিন্নজন বিভিন্নভাবে ডিফাইন করছি, বাট আমার স্টাডিতে আমি কিভাবে ডিফাইন করেছি, কোন ডেফিনিশনটা নিয়ে আমি আগাইছি সেটা দেখাতে পারে। যেমন আমাদের তাসলিমার ক্ষেত্রেও বলি, তাসলিমা দেখবে যে বিভিন্ন জনের লিটারেচারের এসএমই ডেফিনিশন বিভিন্ন রকম আছে। কে ইসমাইলকে বলছে এতজন এমপ্লয় থাকলে, কে বলবে যে না এত টাকার ফিক্সড অ্যাসেট থাকলে ল্যান্ড বিল্ডিং বাদে তাহলে সেটা স্মল। তো এগুলো হয় কি ইন্ডাস্ট্রিয়াল পলিসি, বাংলাদেশ ব্যাংকের অর্ডার, আগে ছিল ফিট 5 এর প্ল্যান, এগুলোতে বিভিন্নভাবে ডেফিনিশন দেওয়া আছে, বিভিন্ন জনের আর্টিকেলে বিভিন্নভাবে, দেশের বাইরেও অন্যভাবে ডেফিনিশন দেওয়া আছে। তাসলিমা কোন ডেফিনিশনটা ইউজ করবে তার রিপোর্টে, সেটা তাকে ওখানে ডিফাইন করতে হবে। ঠিক অন্যান্যদের ক্ষেত্রে একই কথা। আরেকটা হচ্ছে এম্পেরিক্যাল বলতে আসলে লিটারেচার থিওরিটিক্যালি হবে না, মেইনলি আমরা টেক্সট বুক বেস যেটা সেটা করব, বা অন্যান্য আর্টিকেল থেকে করতে পারি। বাট এম্পেরিক্যাল যেটা, সেটা হচ্ছে অবশ্যই যারা আগে অন্য কোথাও সার্ভে করেছে, সার্ভে করে যেটা ফিল্ড স্টাডি করে যেটা পেয়েছে, সেটা আমরা তাদের ফাইন্ডিংস এর উপরে সেটাও আমরা রিভিউ করব। রিভিউ করে আমার সাথে আমার যে প্রপোজ যে স্টাডি সেটার সাথে কত মিল আছে, বা এখানেও একজনের সাথে আরেকজনের কতটা মিল আছে, কতটা সিমিলারিটি ডিসিমিলারিটিস আছে, সেগুলো বের করা, সেখান থেকে ভেরিয়েবল করে বের করে নিয়ে আসা। মেথোডোলজিক্যাল জিনিসও এখানে আলোচনা করব আমরা। এগুলো নিয়ে ডিটেলস আসলে অনেক, এগুলো নিয়ে কথা হয়েছে কোন কোন বিষয়গুলো। এখানে আমরা লিটারেচার রিভিউর মধ্যে থাকবো। ইভেন লিটারেচার রিভিউ একটা স্যাম্পল কপি একদম কালার করে করে দিয়ে দেওয়া হয়েছে যে এইটুকু অঞ্চল এই। এরপরে আমরা চ্যাপ্টার 3-তে যদি যাই, চ্যাপ্টার 3-তে মেথোডোলজি, এখানে আমরা এটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে কিছু কিছু রিসার্চে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক গুলো আলাদা চ্যাপ্টারও হয়ে থাকে। আপনারা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলতে আলাদা একটা চ্যাপ্টারও করতে পারেন যদি চান। অনেক রিসার্চে অনেক ভেরিয়েবল থাকে, সেই ভেরিয়েবল গুলো সম্পর্কে ডেফিনিশন এবং সেটা সম্পর্কে বিভিন্ন বিশেষ করে রাইটারদের, বিভিন্ন এক্সপার্টদের, অনেকে অনেক থিওরি দেয়, অনেক কিছু ফাইন্যান্সের বলেন, প্রত্যেকটা কোর্সে অনেক থিওরি আছে। যেমন তাসলিমা যে এই টপিক করতে, সেখানে ম্যাকলিল্যান্ডের আছে, সুমপিটারের আছে, অনেক ইকোনমিস্টের অনেক থিওরি আছে এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এসএমই নিয়ে, এগুলো অনেক ডেফিনিশন আছে, অনেক এন্টারপ্রেনারশিপকে বিভিন্নভাবে ডিফাইন করেছেন। তো আপনারা ওইটা করবেন যে কে কিভাবে ডিফাইন করেছেন সেই। তো আমাদের লিটারেচার রিভিউর পরে আমরা বলছি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কেরও আলাদা একটা চ্যাপ্টার আমরা করতে পারি, আর যদি না করি তাহলে থার্ড চ্যাপ্টার হিসেবে মেথোডোলজি অফ দ্য স্টাডি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ব্যাকগ্রাউন্ড দেখলাম, অবজেক্টিভ দেখলাম, এখন এই অবজেক্টিভটা অ্যাচিভটা আমরা করবো কিভাবে, ওয়েটা কি, সেই ওয়েটাকে আমরা আসলে বলতেছি এখানে যে মেথোডোলজি, কিভাবে আমরা সেই অবজেক্টিভটা অ্যাচিভ করব। তো সেই মেথোডোলজির মধ্যে প্রথম যেটা থাকবে 3.1-এ, এটা কিন্তু আলাদা চ্যাপ্টার, একদম শুরুই হবে আলাদা পেজ থেকে, আলাদা একদম সরাসরি আলাদা পেজ থেকে শুরু হবে, শুরু থেকে, এবং আমরা শুরুতে লিখে নেবো এই যে কথাটা এখানে লেখছে চ্যাপ্টার 3 মেথোডোলজি অফ দ্য স্টাডি, এটা আমাদের ওই পেজের শুরুতে সেন্টারে থাকবে, বড় এসে বড় ফন্টে। তো সেখানে আমাদের শুরু হবে এরকম 3.1 রিসার্চ ডিজাইনটা দিয়ে। রিসার্চ ডিজাইন বলতে যে ধরুন আপনার রিসার্চটা কি, কিছুক্ষণ আগে ডিজাইনের কথা বলি, এটা কি এক্সপ্লোরেটরি রিসার্চ হবে নাকি ডেসক্রিপটিভ রিসার্চ হবে, এটা কি কোয়ালিটেটিভ হবে নাকি কোয়ান্টিটেটিভ হবে, এটা কি কজাল হবে, এটা কি এক্সপ্লোরেটরি হবে নাকি কনক্লুসিভ হবে, তো নাকি এটা ক্রস সেকশনাল হবে নাকি আপনার লঞ্জিটিউডিনাল হবে,
বা এক্সপোস্ট ফ্যাক্টর হবে অথবা আপনার কোরিলেশনাল হবে। এই যে রিসার্চ ডিজাইনটা আপনাকে সেটা এখানে উল্লেখ করতে হবে যে আপনার রিসার্চ কোন ধরনের। আমার কষ্টটা লাগে যে আমি এখানে বলতেছি যে রিসার্চ ডিজাইন এটা এক্সপ্লোরেটরি হতে পারে, কনক্লুসিভ হতে পারে, কোয়ালিটেটিভ হতে পারে, কোয়ান্টিটেটিভ হতে পারে, কজাল হতে পারে, লঞ্জিটিউডিনাল হতে পারে, আর তারপর আপনার ক্রস সেকশনাল হতে পারে। এই যে কথাগুলো বলতেছি, এগুলো বলার পর এবং বলতেছি কোনটা কোন সময় কোন রিসার্চে কাকে কি বলে, কখন ডেসক্রিপটিভ হয়, এক্সপ্লোরেটরি রিসার্চ, এগুলো ডিটেইলস আলোচনা হয়েছে। এখন যখন আমি প্রশ্ন দিচ্ছি যে আপনি যে রিসার্চটা করতেছেন, আপনার যে প্রস্তাবিত গবেষণা, আপনার যে প্রপোজ স্টাডি, আপনি যে গবেষণা করতে চাচ্ছেন, সেটা আপনি মেথোডোলজি এগুলো লেখেন যে আপনার ক্ষেত্রে কোনটা হবে। আপনি কি করতেছেন, আমার এইটা দেখে দেখে হুবহু মেরে দিচ্ছেন যেখানে যা আছে, একদম জিরোর মধ্যে জিরো, জিরোর মধ্যে ডাবল জিরো। এনিওয়ে, তো রিসার্চ ডিজাইনের পরে এরপর 3.2 তে আমরা যেটা করবো, আমরা ঠিক করে ফেললাম ঠিক আছে আমার রিসার্চটা হবে ধরলাম ডেসক্রিপটিভ, যেটা আমরা সার্ভে করে করি সেটাকে বলছিলাম ডেসক্রিপটিভ, যেটা WH কোশ্চিন দিয়ে করা হয়, সাংবাদিকরা যেটা করে। তো 6W আপনাদের মনে থাকবার কথা, এরকম কথা বলছিলাম। এই 6W দিয়ে সবসময় যে কোনো প্রবলেমে আনসার করার জন্য, খোঁজার জন্য আপনার 6W আপনাদের মনে থাকবার কথা। 6W দিয়ে সাংবাদিকরাও করে এবং সাংবাদিকরা ডেসক্রাইব করে। আমরা যদি ডেসক্রিপটিভ হয় তাহলে আমাদের অবশ্যই সার্ভে করতে হবে। তো সার্ভে করতে গেলে আমাদের সেই ক্ষেত্রে প্রাইমারি ডেটা লাগবে। আমরা বলছিলাম টাইপস অ্যান্ড সোর্স। টাইপ দুই ধরনের, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। আর সোর্সে, প্রাইমারি সোর্স হচ্ছে রেসপন্ডেন্ট। এই কথাগুলো এর আগেও হয়েছে। রেসপন্ডেন্ট বলতে যাদের কাছ থেকে আমরা তথ্য কালেক্ট করি, কারো কাস্টমার, কারো এমপ্লয়ি, কারো অফিসার। তো এক একজনের রেসপন্ডেন্ট এক একজন হতে পারে। তো আমি কমন কথা বলে দিচ্ছি যে প্রাইমারি সোর্স হচ্ছে রেসপন্ডেন্ট, যার ক্ষেত্রে যা হয়, যাদের কাছ থেকে তথ্য কালেক্ট করবে, যারা রেসপন্ড করবে, আমার কোশ্চিনে রেসপন্ড করবে। আর সেকেন্ডারি হচ্ছে যেটা, এক কথা বলে দিই যেটা আমার পাবলিশড। এই পাবলিশটা সেটা ইন্টারনেটেও থাকতে পারে, প্রিন্টেড আকারেও থাকতে পারে, অনলাইনে থাকতে পারে, যেটা সেকেন্ড হ্যান্ড। এর আগেও একদিন বলছিলাম যেটা সেকেন্ড হ্যান্ড, যেটা অন্যেরা অন্যদের, তাসলিমা উত্তর দিয়েছিল, যেটা অন্যেরা অন্যের প্রয়োজনে কাজ করতেছে আপনি তার কাছ থেকে নিচ্ছেন। এরপর আমি জাস্ট পয়েন্টগুলো বলছি, এটা বোধহয় তাসলিমাদের একদিন লিখেও দিয়েছিলাম। এরপরে থাকবে যেটা, তাহলে আমরা ঠিক করে ফেলাম যে দুটা সোর্স থেকে আমাদের ডেটা কালেকশন হবে। এরপর আমাদের একটা জিনিস লাগে, যেহেতু আমরা প্রাইমারি ডেটা কালেক্ট করবো, কোয়ান্টিটেটিভ বলে ফেলছি, ডেসক্রিপটিভ হলে এটাও এটা আমরা যদি হাইপোথিসিস টেস্ট করি তাহলে কোয়ান্টিটেটিভ হবে। সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবল লাগবে। ভেরিয়েবল আমরা আগে আলোচনা করছিলাম ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মডারেটিং। যেমন কিছুক্ষণ আগে করোনা ভাইরাসের কথা বললাম, দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে যে যারা এফেক্টেড পার্সন, নাম্বার অফ এফেক্টেড পার্সন, এটা একটা ভেরিয়েবল। আর লকডাউন উইথড্রন, তো এই লকডাউন উইথড্রন এটা একটা ভেরিয়েবল। আপনারা বুঝতেছেন এর মধ্যে একটা দুইটা ভেরিয়েবল, এর মধ্যে একটার সাথে একটা রিলেশন আছে। আমরা যেমন গত ক্লাসেও আলোচনা করলাম, যখন হাইপোথিসিস টেস্ট করি সেখানেও আমরা দেখেছিলাম। যখন এটা এর আগে আলোচনা করি ভেরিয়েবল নিয়ে, ভেরিয়েবল আলাদা চ্যাপ্টারই একটা আলোচনা হচ্ছে পুরো ক্লাসে। সেখানে দিয়েছিলাম স্মোকিং ক্যান্সার। আল্লাহর রাস্তা আপনারা স্মোকিং ক্যান্সারে আমার সেখানে কত ঘন্টা পড়লো আর তার রিডিং হ্যাবিটস, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। সেই জিনিসই হুবহু তুলে ধরতে আমার ইয়েতে কি বলে প্র্যাকটিক্যাল কোশ্চেন আনসারে সেগুলো আপনারা দিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে আপনার মনে হয় ক্যান্সার নিয়েই মনে আপনার রিসার্চ। আমার কাছে তো কে কোন লাইনে রিসার্চ করতেছেন, প্রপোজাল জমা দিয়েছেন আমার কাছে আছে, কিন্তু কয়জনে ক্যান্সার নিয়ে আলোচনা করছেন সে কথাগুলো ওখানেও আছে, এখানে দেখে আমি বুঝতেছি। তো এই ভেরিয়েবল আমাদেরকে ঠিক করতে হবে। ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে আমার যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে মেজারমেন্টের জন্য ভেরিয়েবল। এখন সাইফুল সাহেব খুব ধনী, এটা একটা কনসেপ্ট। সাইফুল সাহেব যে ধনী, এটা মেজারমেন্টের ভেরিয়েবলটা কি? ওনার ইয়ারলি ইনকাম, ওনার অ্যাসেট। তো এই যে ওনার অ্যাসেট, ওনার ইনকাম, এইগুলো হচ্ছে ভেরিয়েবল। এইগুলো দেখে, যেটা দেখে আমরা ওনার যে কনসেপ্টটা, উনি যে ধনী এটা মেজার করতে পারবো, সেটাকে আমরা বলি ভেরিয়েবল। তো এই জিনিসগুলো আপনারা বুঝে নেবেন, কারণ এই কি বলে আমাদের কনসেপ্ট মেজার করার জন্য ইন্ডিকেটর, এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা মেজার করে থাকি ইন্ডিকেটরগুলো। ওই বললাম ইনকাম, ইনকামটা ইন্ডিকেটর, কিন্তু ইয়ারলি ইনকাম ওটাকে বলতেছি ভেরিয়েবল। ওনার অ্যাসেট, ওনার হয়তো বলতেছি ইয়ারলি অ্যাসেট বা গড় অ্যাসেট অথবা ফিক্সড অ্যাসেট, এগুলোকে বলতেছি ভেরিয়েবল। বাট ওই অ্যাসেট, ইনকাম, এগুলোকে বলি ইন্ডিকেটর। একজন মানুষ ধনী গরিব এগুলোর ইন্ডিকেটর। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্যাম্পলিং। যখনই আমরা প্রাইমারি ডেটা কালেক্ট করব, সার্ভে করতে হবে, সেইভাবে আমরা স্যাম্পলিংও আলাদা একটা চ্যাপ্টার হচ্ছে, সেই ক্লাসে আমাদের
তাসলিমারা ছিলেন, ওটা ভিডিও আছে, ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখে নিন। স্যাম্পলিং নিয়ে ডিটেলস কথা হয়েছে। এই স্যাম্পলিং আমাদেরকে অবশ্যই স্যাম্পলিং ডিজাইনটা, টার্গেট পপুলেশন, কোশ্চেনে চাওয়া হয়েছে টার্গেট পপুলেশন, আপনার এই মেথডে দিলে এখন আপনার টার্গেট পপুলেশন, আল্লাহর বাস্তে গুগলে গিয়ে টার্গেট পপুলেশন কাকে বলে গুগলে গিয়ে সার্চ দিয়ে সেখানে যা পেয়েছে এখানে উত্তর লিখে দিচ্ছে। আর আমি চাচ্ছি যে আপনার টার্গেট পপুলেশন কয়জন, বাংলা করে বলে দিয়েছিলাম যে আমরা 500 লোকের উপর স্টাডি করবো, আমরা 4 জনের উপর 2 জনকে নিচ্ছি, এই 4 জনই পপুলেশন। বাংলা করে বলছিলাম যে আপনার 50 জন স্টুডেন্টের মধ্যে আমরা 10 জন নিচ্ছি, এই 50 জন পপুলেশন, এই টোটালিটি ইউনিভার্স। এই যে সংখ্যা, এই সংখ্যাটা আল্লাহর রাস্তায় আপনি উল্লেখ করবেন। আপনি কি করতেছেন, এই টার্গেট পপুলেশন কথাটা গুগলে গিয়ে সার্চ দিয়ে যা পাচ্ছেন তুলে দিয়ে আমাকে দিচ্ছেন। আমি পাগল, হ্যাঁ, কষ্টে আমার প্রেশার বেড়ে হাই হয়ে গেছে কোন লেভেলের স্টুডেন্ট পড়ায়। এরপরে আমরা বলছিলাম টার্গেট পপুলেশন, এক একজনের এক এক ধরনের টার্গেট পপুলেশন বলতে যাদের কাছ থেকে আমরা মানে আমরা তথ্য কালেক্ট করবো, আমরা স্যাম্পল ড্র করবো, সেটা। স্যাম্পলিং ইউনিট বলেছিলাম, যদি স্যাম্পলিং ইউনিট কারোর জন্য হতে পারে যে এখানে ক্লাস্টার করে নিতে হয়, কারোর জন্য এমন হয় যে টার্গেট পপুলেশন, সেটাই স্যাম্পলিং ইউনিট, যদি ভাগ ক্লাস্টার না করতে হয়, ভাগ না থাকে, ওয়ান স্যাম্পল হলে সেটাই স্যাম্পলিং ইউনিট। এগুলো কথা বলা হয়েছে। স্যাম্পলিং ইউনিট আমরা উল্লেখ করবো। টার্গেট পপুলেশন ধরে নিলাম আমার এখানকার এমবিএ পুরো স্টুডেন্ট টার্গেট পপুলেশন। স্যাম্পলিং ইউনিটের ক্ষেত্রে বলছিলাম যে আমি যদি ইভিনিং এমবিএ করি তাহলে আমার ইভিনিং এমবিএর উপরে এমবিএ থেকে কিছু এমবিএ বাদ দিলাম, কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ বা রেগুলার এমবিএ বাদ দিয়ে স্যাম্পলিং ইউনিটটা ধরে নিলাম আমরা তখন ইভিনিং এমবিএ, সেটা স্যাম্পলিং ইউনিট। এখান থেকে স্যাম্পলিং ফ্রেমটা হচ্ছে আমাদের শিরিন নাজমাদের কাছে যে রেজিস্টার আছে, সেই রেজিস্টার দেখে বুঝলাম যে এখানে ইভিনিং এমবিএ এতজন স্টুডেন্ট আছে, ওই রেজিস্টারকে বলতেছি স্যাম্পলিং ফ্রেম। কারোর জন্য হবে রেজিস্টার, কারোর জন্য হবে ইন্ডেক্স সেলস রেজিস্টার, কারোর জন্য ডায়েরি, এক একজনের সোর্স বা পপুলেশন এক এক রকম, যে যে সোর্স থেকে পপুলেশন সাইজটা জানতে পারবেন সেটাকে আমরা বলছিলাম স্যাম্পলিং ফ্রেম। এরপর বলছিলাম স্যাম্পলিং টেকনিকটা কি হবে আপনার। আমরা বহু ধরনের টেকনিকে অনেক কথা বলছি, এটা কি প্রবাবিলিটি হবে না নন প্রবাবিলিটি। তাসলিমাকে বললাম আপনার যেহেতু পপুলেশন জানা নেই তাহলে আপনার জন্য কি টেকনিক হবে, তখন উনি কিন্তু বলছেন স্যার আমার জন্য তাহলে তো আর প্রবাবিলিটি হচ্ছে না, আর পপুলেশন সাইজ জানা থাকলে সেক্ষেত্রে আমার প্রবাবিলিটি হবে। প্রবাবিলিটিরও আবার অনেকগুলো ভাগ আছে, র্যান্ডম স্যাম্পলিং সহ। এগুলো কথা ডিটেলস আলোচনা হয়েছে, আপনি আপনারটা লিখবেন এরকম জানতে চেয়েছিলাম, খুব কষ্ট আমার। এরপরে স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ আপনি এই যে বললাম 500 জন স্টুডেন্ট, 500 জন স্টুডেন্ট লিস্ট পেলেন, লিস্ট থেকে আপনি কোন টেকনিকে কতজন নিয়ে কাজ করতেন, কতজন আপনি আলটিমেটলি কতজনের উপর সার্ভে করবেন, সেটাকে বলা হচ্ছে স্যাম্পল সাইজ। একদম ওখানে একদম ইয়ে দেখে ফিগার দেখে দেখে ছবি দেখায় দেখায় বলছিলাম যে স্যাম্পল কত। তো এই স্যাম্পল সাইজের কথা উল্লেখ করবো, এগুলো ডিটেলস কথা বলা হয়েছে, আর বলতে চাচ্ছি না। এরপরে আসবে আমার স্যাম্পলিং গেল, এটা যেহেতু স্যাম্পলিং এর আন্ডারে এই জন্য আবার এরকম সাব পয়েন্ট বলা হচ্ছে। আপনাদের নাম্বারিং ছাড়া পুরো রিপোর্টে কোথাও এমনি শুধু শুধু এইগুলো দিবেন না যে আমার নাম্বারিং ছাড়া এই পয়েন্টগুলোর মধ্যে থাকবে। মনে রাখবেন এটা কোনো নোট না, এটা কোনো কম্পাইলেশন না। অনেক সময় অনেকে কম্পাইলেশনের মধ্যে পয়েন্টগুলো উল্লেখ করে, পয়েন্ট উল্লেখ করতে গেলে এরকম নাম্বারিং করবেন। এর আন্ডারে যদি আবার কিছু থাকে সেখানে আবার 3.4.1.1 এরকম করবেন, নাম্বারিং ছাড়া কোনো কিছু আলোচনা করবেন না। এরপরে আমরা যেহেতু স্যাম্পলিং ডেটা কালেকশন করব, আমরা স্যাম্পল সাইজ এখানে নির্ধারণ করে ফেললাম। বলছিলাম যে আমার 250 জন স্টুডেন্টের মধ্যে আমরা ধরে নিলাম যে 50 জনের উপর স্টাডি করব, এই 50 জনের উপরে সার্ভে করব। এখন ডেটা কালেকশন করতে হবে 50 জনের উপর। এই ডেটা কালেকশনে অনেক টেকনিকের কথা বলছিলাম যে আমরা অবজারভেশনে করতে পারি, মেইল কোশ্চেনারে করতে পারি, ইন্টারভিউ শিডিউলের মাধ্যমে করতে পারি, টেলিফোন ইন্টারভিউর মাধ্যমে করতে পারি, ফোকাস গ্রুপ ডিসকাশনে করতে পারি। ফোকাস গ্রুপ ডিসকাশনটা নর্মালি আমরা বলি কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে, আপনাদের মনে থাকবার কথা। অবজারভেশন আর এবং ফোকাস গ্রুপ ডিসকাশন এই দুটো কোয়ালিটেটিভ ক্ষেত্রে, হাইপোথেসিস যখন টেস্ট করব তখন না। তো অনেক সময় হয় যে আমাদের স্টাডিতে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুটা থাকতে পারে। তো আর বাকি যেগুলো ইন্টারভিউ শিডিউল বা কোশ্চেনার বা টেলিফোন ইন্টারভিউ অথবা এখন অনলাইন সার্ভে হয়, এগুলো সব আমরা করি কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে, ডেসক্রিপটিভের ক্ষেত্রে এগুলো করে থাকি। এরপরে আমাদেরকে উল্লেখ করতে হবে এখানে অনেকগুলো টেকনিক আছে। আমাদের ফেস টু ফেস ক্লাস নিতে পারি, অনলাইন ক্লাস নিতে পারি, অনেকভাবে আমি ক্লাস নিতে পারি, টেলিফোনের মাধ্যমে ক্লাস নিতে পারি, এগুলো হচ্ছে মাধ্যম। বাট আমি কোনটাই নিচ্ছি সেটা আমাকে লিখতে বলা হলে আমি নেবো যে আমি এখন অনলাইনে। এখানেও আবার অনেকগুলো ইয়ে আছে, জুমে ক্লাস নিতে হতে পারে, স্কাইপিতে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, জুম ক্লাউডে হতে পারে, গুগল ইয়েতে হতে পারে, তো গুগল মিটে হতে পারে। আমি কোনটা ইউজ করতেছি যখন আমাকে বলা হচ্ছে যে আপনি আপনারটা কোনটা ইউজ করতেছেন, তখন যদি আমি সবগুলো আপনাদের কাছে তুলে ধরি যে এগুলো সব,
তাহলে এটা কতটুকু লজিক্যাল হবে আর কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আমি জানি না। আপনারা এই ধরনের কাজ করে আমাকে খুব কষ্ট দিয়েছেন। আমি বারবার বলতেছি, আমার বলতেই পারতেছি না যে কোন লেভেলে পড়াচ্ছি আমি। এরপর ডেটা প্রসেসিং যেটা করবো, আমরা ডেটা কালেকশন করলাম, এই সেটা যে টেকনিকে করি, কোশ্চেনিয়ারের মাধ্যমে করি আর ইন্টারভিউ শিডিউলের মাধ্যমে করি। এই ডেটাটা আমাদেরকে কি করতে হয়, অনেক সময় এগুলোকে এডিট করতে হয়। এডিট করতে হয় এই জন্য যে এগুলোতে ভুল থাকে। 10টা কোশ্চেনের মধ্যে 9টা আনসার করছে, একটা করেনি, বা একটার সাথে আর একটা ইনকনসিস্টেন্সি আছে। তো এই ইনকনসিস্টেন্সি থাকলে তখন এটাকে আসলে আমাদের কনসিস্টেন্সি আনার জন্য আমাদেরকে সেটা এডিট করতে হয়। এডিটটা আমরা ওখানে বসে করতে পারি, যদি ইন্টারভিউ শিডিউল হয় তাহলে ওই রেসপন্ডেন্টের সামনে বসে আমরা এডিট করে ওখানে বসে ফিল্ডেই আমরা করতে পারি। অথবা এমন হয় যদি কোশ্চেনার হয়, কোশ্চেনার উনি উত্তর পাঠিয়ে দিয়েছেন, সেখানে আমরা যেহেতু রেসপন্ডেন্টের কন্ট্যাক্ট নাম্বার জানি, তাকে আবার ফোন দিয়েও বাকি তথ্য নিয়ে আমরা এটা কনসিস্টেন্সি আনতে পারি, এবং সেটা রিলায়েবিলিটিও বাড়ে। এরপর আমরা কোডিং করি। অনেক সময় হয় যে আমরা এখানে কোশ্চেনে শুধুমাত্র থাকে আপনার বয়স কত, হয়তো আপনার কোশ্চেনটা ছিল শুধুমাত্র যে জেন্ডার। তো জেন্ডার যেহেতু ছিল, কেউ মেল লিখছে, কেউ কেউ ফিমেল লিখছে, এই ক্ষেত্রে আমাদেরকে আসলে এটা কি করতে হয়, কোডিং করতে হয়। আমি কোডিং করবো মেলকে এ, ফিমেলকে বি, এইভাবে, অথবা 1 2 এইভাবে। অনেক সময় আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কেউ লিখছে 5 পাস, 8 পাস, এসএসসি, এইচএসসি, এইভাবে অনেক সময় যার যার মতো লিখছে। আপনি সেটাকে কোডিং করতে পারেন যে 1 2 3 4 5 এভাবে কোডিং করে ক্লাসিফাই করতে পারেন। প্রফেশনের ক্ষেত্রে আমরা কোডিং করতে পারি। আসলে কোডিংটা আমাদের মনে থাকবার কথা যে আমরা কোয়ালিটেটিভ যেগুলো সেগুলোকে কোডিং করি, জাস্ট নাম্বারিং এর ক্ষেত্রে আইডেন্টিফিকেশনের জন্য নাম্বার অ্যাসাইন করা। অথবা অনেক সময় কেউ কেউ এমনও আছে যে এরকম হেডার ফুটার ইউজ কি বলে, বুলেট নাম্বার ইউজ করে, সেটা করতে, যেভাবে জাস্ট আইডেন্টিফাই করার জন্য আপনি এগুলো ইউজ করতে পারেন। এটা আমরা করে থাকি। এই কোডিং এবং এডিটিং, এই দুইটা কাজকে আমরা বলি যে এডিটিং, কি বলে, প্রসেসিং করা। এরপরে 3.6 গেল, এরপরে 3.7। 3.7-এ আমরা আমাদের যেটা প্রসেসড হলো, প্রসেসড যখন হয়ে গেছে, এডিটেড হয়ে গেছে, এটা অনেকটা ফ্রি ফ্রম ইরোড, আমরা অনেকটা কিন্তু ভুলটা সংশোধন করে ফেলছি এডিটিং এর মাধ্যমে। সেটা আমরা এখন অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিসের কাজটা আমরা গত ক্লাসে যে টেস্ট করলাম, সেটাকে আমরা বলছি অ্যানালাইসিসের কাজ। স্ট্যাটিস্টিক্যাল টুলস এর মাধ্যমে অ্যানালাইসিস করবো। এই অ্যানালাইসিসের পার্টটা আমরা টেবিলের মাধ্যমে আমরা দেখাতে পারি, চার্টের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে আমরা দেখাতে পারি যে কিভাবে করা হয়। আমরা স্ট্যাটিস্টিক্সের বইতে দেখছি, আমরা গত ক্লাসে যখন আপনাদের মনে থাকবার কথা যে আমার 2000 ফ্যামিলির উপরে কতজন হিন্দু, কতজন নন হিন্দু, কতজন চা খায়, কতজন চা খায় না, এই যে তথ্যগুলো আমরা বের করলাম, টেবিল আকারে প্রেজেন্ট করলাম, আপনাদের মনে থাকবার কথা। এই টেবিল আকারে যখন প্রেজেন্ট করে বলতেছি এতজন এত পার্সেন্ট, এই কথাগুলো যখন বলতেছি পার্সেন্টেজে, আবার স্ট্যাটিস্টিক্যালি তখন আবার দেখতেছি যে আসলে এখানে চা খাওয়ার সাথে কমিউনিটির কোনো রিলেশন আছে কিনা, এগুলোকে আমরা বোঝাতে চাচ্ছি যে এটা ডেটা আমরা অ্যানালাইসিস করছি। আমি তাসলিমার মার্কসও নিলাম, সাইফুল সাহেবের মার্কসও নিলাম, মার্কস নিয়ে আমি অ্যানালাইসিস করতেছি 100-এ, ওনার 100-এ কত পার্সেন্ট, ওনার 100-এ কত পার্সেন্ট। আমি এখানে অ্যানালাইসিস করে দেখতে চাচ্ছি যে আসলে কে ভালো ছাত্র, কে ভালো, তো ভালো স্টুডেন্ট, এগুলোকে আমরা বলি অ্যানালাইসিস করা। এই অ্যানালাইসিস আমরা বলে থাকি যে পার্সেন্টেজ, রেশিও, বা রিলেশন, তো অ্যাসোসিয়েশন, এইগুলো দেখে আসলে আমরা অ্যানালাইসিস করে থাকি। অনেক সময় হয় যে আমি তাসলিমকে বিয়ে দেবো, দুইটা ছেলের ছবি দেখলাম, ছবি দেখে দেখতেছি পাশাপাশি যে কোন ছেলেটা দেখতে সুন্দর। সেটাই একটা অশিক্ষিত মানুষ করে, যে এই ছেলের ছবি দিয়ে এত অ্যানালাইসিস করা কি দরকার। তার মানে আমি ছবি দেখতেছি পাশাপাশি, মানে কি, কম্পেয়ার করতেছি, তুলনা করতেছি। তো আমরা যখন তুলনা করি, রিলেশন করি ভেরিয়েবল গুলোর, তখন আমরা বলি এগুলোকে বলে রেশিও। তো রেশিও, পার্সেন্টেজ, এগুলো আমরা গ্রাফ, চার্ট, মডেল, অনেক সময় হয় যে মডেলের মাধ্যমে, ইকুয়েশনের মাধ্যমে আমরা দেখাই, এইগুলো কাজ করব। বাট মনে রাখবেন স্ট্যাটিস্টিক্যাল টুল, সেটা পার্সেন্টেজ থেকে শুরু করে মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোরিলেশন, এটা ডেসক্রিপটিভ হতে পারে, ইনফারেন্সিয়াল হতে পারে। ডেসক্রিপটিভ বলতে এই যে বললাম মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, এগুলো। আর ইনফারেন্সিয়াল বলতে যেখানে আমরা কনক্লুশন ড্র করতে পারবো, কনক্লুশন যেখানে আমরা হাইপোথিসিস টেস্ট করি, যেগুলো দিয়ে সেগুলো দিয়ে আমরা বিশেষত ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স টুল, যেগুলো কোরিলেশন, রিগ্রেশন, টি টেস্ট, এইগুলোর মাধ্যমে আমরা বলে থাকি ডেটা অ্যানালাইসিস করব। এরপরে আমরা যেটা করব, চ্যাপ্টার 4 আমাদের মেথোডোলজির কাজ শেষ। আমরা যেটা বললাম যে ডেটা অ্যানালিসিস, আসলে আমরা ওখানে যে কথাগুলো বললাম জাস্ট ওখানে উল্লেখ করব যে আমরা স্ট্যাটিস্টিক্যাল টুলস, এই টুলসগুলো ইউজ করেছি। রিপোর্টে গিয়ে বলবো যে টুলস এইগুলো আমরা কাইস্কর টেস্ট ইউজ করেছি, আমরা মিন ইউজ করেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করেছি, আমরা কোরিলেশন ইউজ করেছি, রিগ্রেশন ইউজ করেছি, আমরা এখানে রিগ্রেশন মডেল ফিট করেছি,
তো এই যে কথাগুলো, এই কথাগুলো মেথোডোলজিতে জাস্ট উল্লেখ থাকবে এবং সেই জিনিসের রিফ্লেকশন থাকবে এই চ্যাপ্টার 4-এ। ওখানে শুধু উল্লেখ থাকবে যে আমি ডেটা অ্যানালাইসিস করেছি এই টুলস গুলো ইউজ করে। আর চ্যাপ্টার 4-এ এসে এই টুলসের ওই যে বললাম ওই অ্যানালাইসিসের যে টেবিল, এই টেবিল এবং টেবিলের যে অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন, টেবিলের পার্সেন্টেজ, ওই পি ভ্যালু, কাই স্কোয়ার ভ্যালু, টি ভ্যালু, আর কোরিলেশনের আর, তো এই যে ফিগারগুলো টেবিলে যখন প্রেজেন্ট করবো সেগুলো বলছি অ্যানালাইসিস, আর সেটাকে টেবিলের নিচে যখন আমরা ল্যাঙ্গুয়েজে লিখবো সেটাকে আমরা বলছি ইন্টারপ্রিটেশন। তো এই অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন এটা অবশ্যই হতে হবে আমাদের যে অবজেক্টিভ ছিল, আমাদের যে রিসার্চ প্রবলেম ছিল সেটার আলোকে, অবশ্যই সেটার আলোকে। এবং আপনারা যখন প্রেজেন্ট করবেন, আপনাদের যখন প্রেজেন্টেশন হবে, তাসলিমাদেরও হবে, সাইবুল সাহেবদেরও হবে, এই প্রেজেন্টেশনের সময় আসলে এই পয়েন্টগুলো বলা হবে। এবং আপনার যে ফাইন্ডিংস, এটাকে এক কথায় বোঝাতে পারেন চ্যাপ্টার 4-এর নাম, এটা হচ্ছে ফাইন্ডিংস। এই ফাইন্ডিংস চ্যাপ্টারে আমার ফাইন্ডিংসটা কি আসবে, আমার যে রিসার্চ কোশ্চেন ছিল, ওই যে বললাম যে আমার অবজেক্টিভ ছিল যে কম্পিটিটরদের সাথে ইয়েদের স্কোয়ারের প্রাইস দেখবো, প্লেস দেখবো, প্রমোশন টুলস দেখবো, প্লেস দেখবো, এই যে জিনিসগুলো যেটা বলছিলাম, এই জিনিস সম্পর্কে আমাদের এখানে 4টা জিনিস থাকলে 4টা অবজেক্টিভের আনসার থাকবে এই জায়গায়। সেটা আমরা টেবিলে দেখবো যে কম্পিটিটরের প্রাইস একটা কলামে দেখালাম, স্কোয়ারের প্রাইসটা আর একটা টেবিলে দেখলাম, কারটা বেশি কারটা লো, এইভাবে বিভিন্নভাবে আমরা যে টেবিলে প্রেজেন্ট করবো সেই কথাগুলো, সেই টেবিলের প্রেজেন্টেশন এখানে থাকবে। এবং ওই টেবিল সম্পর্কে কমেন্ট করবো আমরা নিজ দিয়ে। আপনাদের মনে থাকবার কথা, গত ক্লাসে আমরা যেটা করালাম যে হাইপোথিসিস টেস্ট করলাম, হাইপোথিসিস টেস্ট করে দেখলাম যে কাই স্কোয়ারের ক্যালকুলেটেড ভ্যালু একটা পেলাম আর টেবিল ভ্যালু একটা। এই টেবিল ভ্যালুর সাথে কাই স্কোয়ারের ভ্যালু কিন্তু আমরা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে সেখানে আমরা বললাম সিন্স দ্য কাই স্কোয়ার ভ্যালু অফ calculated chi-square value is higher than that of the critical value or table value, that's why the null hypothesis is rejected. Null hypothesis is rejected means there is a the community has a impact on consuming tea, এরকম কথাবার্তা আপনাদের মনে থাকবার কথা। এই যে কথাগুলো আমি যে ল্যাঙ্গুয়েজে লিখতেছি এইটা, যেমন তাসলিমারা অ্যাকাউন্টিং এ পড়ে, অ্যাকাউন্টিং এ ওরকম বলি যে প্রফিট যদি হয় 100 টাকা, সেল যদি হয় 1000 টাকা, এখানে বলবেন 10%, ওনার প্রফিটের পার্সেন্টেজ 10%। এই যে 10% প্রফিট, এটা কিভাবে পেলাম, সেলসের সাথে প্রফিটের রিলেশন দেখায় আমি অ্যানালাইসিস করলাম। ওই 10% বের করার কাজটাকে বলে অ্যানালাইসিস করা। আর এই 10%টা এটা কি আপ টু স্ট্যান্ডার্ড, আপ টু এক্সপেক্টেড, গত বছরের চেয়ে বেশি কিনা কম কিনা, আপনার এক্সপেকটেশনের চেয়ে বেশি কিনা কম কিনা, এই সম্পর্কে আপনার ইন্টারপ্রিট করা, যেটার জন্য বলা হয় যে নলেজ লাগে। এই ইন্টারপ্রিটেশন করতে না পারলে রিপোর্টিং করা যায় না। আপনি তদন্ত করতে গেলেও যদি এটা ইন্টারপ্রেট করতে না পারেন, যা পেলেন এটা যদি মিনিং না বুঝেন, ভেরিয়েবল আর বলতে কি বোঝায়, পি ভ্যালু বলতে কি বোঝায়, এগুলো মিনিং যদি না বুঝেন তাহলে আসলে আপনি ইন্টারপ্রেট করতে পারবেন না, এটার জন্য নলেজ লাগে। বাট মনে রাখবেন আমরা আসলে ইন্টারপ্রিটেশন বলতে যেটা ওয়ার্ডে লিখবো। এরপরে আমরা বললাম এটা, এরপরে আমাদের চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5-এ বলছি আমরা সামারি, কনক্লুশনস এন্ড রিকমেন্ডেশনস। আমরা শুরুতে বলছিলাম এক্সিকিউটিভ সামারি, যদি শুরুতে এক্সিকিউটিভ সামারি দেন তাহলে আর এখানে সামারি দরকার নেই, আমি বলেছিলাম যে পরে আলোচনা করব। আর যদি শুরুতে অ্যাবস্ট্রাক্ট বা সামারি এগুলো না দেন, ওই পেজটা বাদ রাখেন, তাহলে আপনাদেরকে এখানে সামারি করতে হবে। সামারি আগে ওই এক্সিকিউটিভ সামারিতে যা লিখছিলেন এখানে তাই, সামারি হবে আসলে মেজর ফাইন্ডিংস, আর তার মধ্যে অবজেক্টিভও থাকবে, ইন্ট্রোডাক্টরি কথা থাকবে, মেথোডোলজি থাকবে, কি ফাইন্ডিংস থাকবে, সব সম্পর্কে এখানে আমাদের এক পেজের মতো থিসিস, যেহেতু রিপোর্ট রাইটিং আমাদের এক পেজ বা এক পেজের বেশি 2 পেজ আমরা এই মেজর ফাইন্ডিংস এর সামারি নিয়ে লিখতে পারবো। এরপরে থাকবে কনক্লুশনস। কনক্লুশনস আমাদের হতে হবে অবশ্যই এই মেজর ফাইন্ডিংস এর উপর ভিত্তি করে। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে 10% প্রফিট, এই 10% প্রফিটের উপর কমেন্ট করার নামই হচ্ছে কনক্লুশনস। তো কনক্লুশন করা, এটা আমরা বলি ইনফারেন্স ড্র করা, অর্থাৎ ওটা সম্পর্কে কমেন্ট করা। বাট এটা হতে হবে, আগেই বলছি, এটা যদি এটা এমন হয় যে আপনার এই কনক্লুশনের ক্ষেত্রে এমন হতে পারে যে আগে যতগুলো ফাইন্ডিংস পেয়েছেন তাদের সাথে একই রকম ফাইন্ডিংস, অথবা তাদের থেকে যদি আলাদা হয় তাহলে কেন এটা আলাদা, সেই কথাগুলো আপনি এখানে বলতে পারবেন। এখানে আপনার রিসার্চ ফাইন্ডিং যা পাবেন সেটার ইমপ্লিকেশনও এখানে লিখতে পারেন, সেটা থিওরিটিক্যাল হতে পারে, প্র্যাকটিক্যাল হতে পারে, পলিসি ইমপ্লিকেশন হতে পারে, যেটা সিগনিফিকেন্সটা কি, সেই কথাগুলো আমরা এখানে কনক্লুশন ড্র করবো। বাট মনে রাখবো আমাদের প্রথম কাজ হবে কনক্লুশনে যে আমরা যে ফাইন্ডিংস পাবো সেটার উপরে কমেন্ট করা। যেমন ওই যে আমরা বললাম যে দ্য কমিউনিটি হ্যাজ এ সিগনিফিকেন্ট পজিটিভ ইম্প্যাক্ট অন টি কনজামশন, এই যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে আবার আসবে এই কনক্লুশন। মানে এখান থেকে আমরা ডিডাকশন, ওই যে শুরুতে বলতেছিলাম হাইপোথিসিস ডিডাকশন, এখানে কনক্লুশন ড্র করতে পারবো। আমরা যখন মার্কেট পার্সেন্টেজ দেখে বলি হ্যাঁ ভালো স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, বেটার পারফরমেন্স, বা এক্সেলেন্ট, ভেরি গুড, এই যে কথাগুলো বলি এক্সেলেন্ট, ভেরি গুড, আপনারা দেখুন গ্রেডিং এ
এই কথাগুলো আমরা কিসের উপর ভিত্তি করে? রেজাল্টের উপর ভিত্তি করে। এই রেজাল্টের উপর ভিত্তি করে যে কমেন্ট করা, সেই কথাগুলো আসে কনক্লুশনে। বাট এটা অবশ্যই লজিক্যালি হতে হবে, এবং আমাদের ফাইন্ডিংস এর যে অবজেক্টিভ যে সিরিয়াল ছিল, সেই সিরিয়াল সেই সিকোয়েন্স মেনটেন করে করতে হবে। আরেকটা জিনিস আছে, আমরা রিকমেন্ডেশনটা করি যদি আসলে কোনো গ্যাপ থাকে, যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো অপরচুনিটি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে অপরচুনিটি থাকলে সেটা কিভাবে অ্যাভেল করা যায়, যদি প্রবলেম থাকে, সে কোনো গ্যাপ থাকে, সেই গ্যাপটা কিভাবে দূর করা যায়, এই সম্পর্কে। ওই যে বললাম কিছুক্ষণ আগে রেজাল্টের কথা, যে আপনার রেজাল্টের উপর কমেন্ট করলাম যে এক্সেলেন্ট, রেজাল্ট এক্সেলেন্ট, কিন্তু রিকমেন্ডেশনে বলতে পারি যে হ্যাঁ, যেহেতু ম্যাথমেটিক্সে খুব ভালো, ঠিক আছে, এই রেজাল্টটা ধরে রাখতে হবে, এটা বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে। আর যদি দেখি যে বাংলায় দুর্বল, সেখানে আমাদেরকে বলতে হবে যে না, বাংলায় আরো যত্নবান হন, হাতের লেখা খারাপ হলে বলতে হবে হাতের লেখা আরো ভালো করুন। এই যে কথাগুলো আমরা বলছি, ভালো হলে সেটা আরো কিভাবে করা যায় সেটা, খারাপ হলে সেটা কিভাবে দূর করা যায়, বাট এগুলো আসতে হবে সবই রেসপন্ডেন্ট যারা ছিল, আমার যে সার্ভে রেজাল্ট, আমার যে ফাইন্ডিংস, সে ফাইন্ডিংসের আলোকে, রিসার্চারের নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারবে না, অভিজ্ঞতা যে রিসার্চ থেকে যে অভিজ্ঞতা, রিসার্চ থেকে যে ফাইন্ডিংস, তার আলোকে স্পেসিফিক রিকমেন্ডেশনটা হতে হবে। যেমন এসএমই আমাদের তাসলিমা যেমন যদি বলে, তাসলিমা কিন্তু ব্যাংক আলাদের কাছে গেলে ব্যাংক আলারা বলবে যে আসলে যারা লোন নেয়, তারা লোনটা যেই খাতে নেয় সেই খাতে না নিয়ে আরেক খাতে ব্যয় করে। বলবে তাসলিমা, বলবে কি, তারা ব্যাংকাররা বলবে যে আমরা যখন লোন নিতে আসি, তাদের কাগজপত্র রেডি থাকে না, তাদের ডকুমেন্ট যেগুলো চাই, 3 সার্টিফিকেট, তার ভ্যাট সার্টিফিকেট, অথবা তার যে বিজনেসের যে রেজিস্ট্রেশন করেছে সেই রেজিস্ট্রেশনের কাগজ, এই জিনিসগুলো কোনো কিছু রেডিমেড দিতে পারেন, ইভেন ন্যাশনাল আইডি কার্ডও ঠিক মতো দিতে পারেন না। এই কথাগুলো যখন বলতেছি, এগুলো হচ্ছে ব্যাংকারদের প্রবলেম বলো। তাসলিমা যখন এগুলো রিকমেন্ড করবে, তখন এই প্রত্যেকটা পয়েন্টে বলতে হবে যে সাজেশনের ক্ষেত্রে বলবে যে ক্লায়েন্টরা যেন এগুলো সব রেডিমেড রাখে, ডকুমেন্টগুলো যেন ঠিক মতো প্রডিউস করে, ওই জন্য তাদেরকে ট্রেনিং করানো উচিত, তাদেরকে সচেতন করা উচিত, এই কথাগুলো বলবে। আবার ব্যাংকারদের বিরুদ্ধে ক্লায়েন্টরা বলবে যে আমাদের লোন প্রসেসে অনেক সময় নেয় তারা, আমার যে সময় লোনটা দরকার সেই সময় দেয় না, হেড অফিসে গিয়ে প্রসেসিং করতে করতে আমার মেলার সামনে দরকার ছিল, মেলা পার হয়ে গেছে, কিন্তু এখনো লোন দেয় না। সেখানে আবার ব্যাংকারদের জন্য তাসলিমার আবার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা যেন টাইমলি, শর্ট টাইমের মধ্যে যেন লোনটা প্রসেস করে দিতে পারেন, ইনস্ট্যান্টলি দিতে পারেন। কাস্টমাররা বলবে তাদের লোন প্রসেসিং কস্ট অনেক হাই, হিডেন চার্জ আছে, ব্যাংক রেট, ইন্টারেস্ট রেটটা অনেক হাই। তাসলিমা সাজেশন দেবে যে এগুলো সিঙ্গেল ডিজিটে রাখার জন্য চেষ্টা করুন, কমান, লোন প্রসেসিং টাইমটা কমান, প্রসেসিং কোনো কস্ট, হিডেন চার্জ দিন না, এই যে কথাগুলো সম্পর্কে এরকম আসলে ফাইন্ডিংসের উপর ভিত্তি করে কমেন্ট করতে হবে। এই রিকমেন্ডেশনসটা সবার জন্য হতে পারে, যারা পলিসি মেকার, যারা স্টেক হোল্ডার, এর সাথে যারা জড়িত সবার জন্য হতে পারে, যারা আসলে আপনারা যদি কোনো ফার্মের পক্ষে করেন, ওই যে বললাম স্কোয়ারের পক্ষে যদি স্কোয়ারের জন্য যদি কোনো রিসার্চ ফার্মের পক্ষে করেন, তাহলে অবশ্যই যারা ওই যে ইমপ্লিমেন্টেশন অফিসার, যারা যেমন তাসলিমা বললো ব্রাঞ্চ লেভেল যেসব ম্যানেজার আছে বা অফিসার আছে, তাদের জন্য হতে পারে, যে তাদেরকেও আপনি সাজেশন দিতে পারেন। তার মানে যে কোনো ম্যানেজার, যে অথরিটি আপনাকে রিসার্চার হিসেবে নিয়োগ দিচ্ছে, তাদের জন্য করতে পারেন। যারা পলিসি মেক করে তাদের জন্য হতে পারে, যারা কাস্টমার আছে, পটেনশিয়াল ক্লায়েন্ট যারা, তাদের জন্য হতে পারে, ওভারঅল কমিউনিটির জন্য, সোসাইটির জন্য, কান্ট্রির জন্য, সেখানেও আপনার কোনো সাজেশন থাকতে পারে। তো বিভিন্নভাবে আপনি রিকমেন্ডেশনে এরকম পার্ট বাই পার্ট করতে পারেন। যখন পার্ট বাই পার্ট করবেন, তখন এখানে হয়তো 5.3.1, 5.3.2, 5.3.3, এইভাবে আবার এইটাকে আপনাকে ভাগ করতে হবে যে রিকমেন্ডেশনস ফর দ্য পলিসি মেকার্স বা রিকমেন্ডেশন ফর দ্য পটেনশিয়াল ক্লায়েন্টস। কারণ ব্যাংকারদের জন্য এক ধরনের, যারা পলিসি মেক করে বাংলাদেশ ব্যাংকের জন্য এক ধরনের, আবার যারা ক্লায়েন্ট তাদের জন্য এক ধরনের, আবার পুরো কমিউনিটির জন্য বা সোসাইটির জন্য আর এক রকমের। এই ধরনের আপনার ফিচার, যারা ফার্দার রিসার্চারের জন্য আপনার রিকমেন্ডেশন থাকতে পারে যে আমি তো এই কাজগুলো করতে পারিনি, এইভাবে যদি করা যায় তাহলে বাকি প্রবলেমগুলো সলভ করা যাবে। ফিউচার রিসার্চারের জন্য আপনার এখানে রিকমেন্ডেশন থাকতে পারে। তো বলা হয় এগুলো সবই আলাদা আলাদা পয়েন্ট আকারে লিখবেন, জাস্ট সাব পয়েন্ট, তখন 5.3 পয়েন্ট এরকম। এরপরে এন্ড ম্যাটার, যেটা আমাদের বডির কাজ শেষ, রিসার্চের কাজ শেষ, মানে আসল কাজ শেষ। এই এন্ড ম্যাটারে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে রেফারেন্সেস। এখানে কোনো নাম্বারিং থাকবে না, এটা কোনো চ্যাপ্টারের মধ্যে না, এটা নতুন ভাবে শুরু হবে আলাদা পেজ থেকে, চ্যাপ্টারে কোনো নাম্বার পড়বে না, আমি আবার বলছি, বাট এটার পেজ নাম্বারে কন্টিনিউশন থাকবে। বডিতে যে পেজ নাম্বার, ইন্ট্রোডাকশনের ওই যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি যেই পেজ থেকে লেখা শুরু করছেন, ওখান থেকে কিন্তু আর রোমান থাকবে না, ওখান থেকে 1 2 3 সেইভাবে আমরা লিখব। ওখান থেকে মনে রাখবেন আমাদের পেজ নাম্বার শুরু হবে অন্যরকম। ওখান থেকে আমরা যে এই যে পেজ নাম্বার এখন ইউজ করতেছি, এরকম পেজ নাম্বার হবে।
আমরা তো বুঝি, এখানে দেখা যাচ্ছে এই টাইপের পেজ নাম্বার শুরু হবে আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে প্রথম পেজ থেকে, তার আগ পর্যন্ত থাকবে ফ্রন্ট পেজ, যেগুলো বলছে ফ্রন্ট ম্যাটার, সেগুলো হবে রোমানে। কথাটা যেন খেয়াল থাকে, এবং আমি এগুলো জিনিস পরে চেক করব। এখন চেক করার সুযোগ না থাকলে যখন আপনার প্রেজেন্টেশন দিবেন তখন কিন্তু আমি ঠিকই টের পাবো যে এই কথাগুলো আপনারা মানছেন কিনা। তো এরপরে আমরা যেটা আলোচনা করব, রেফারেন্সের পরে আমাদের থাকবে, এই রেফারেন্সের অনেকগুলো স্টাইল আছে, এপিএ আছে। রেফারেন্স আসলে কিছু না, আপনি যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করেছেন সেটা সম্পর্কে অ্যাকনলেজ করা, যে কোন বই, কোন আর্টিকেল, কোন রাইটারের কোথা থেকে নিয়েছেন সেগুলো উল্লেখ করা। এটা নিয়ে পরে কথা বলছি। রেফারেন্সটা খুব গুরুত্বপূর্ণ। রেফারেন্সের পরে আমরা রেফারেন্স বিভিন্ন স্টাইল আছে, হার্ভার্ড স্টাইল আছে, এপি আছে, তুরাবিয়ান আছে, শিকাগো আছে, এমএলএ আছে, তো বিভিন্ন স্টাইল আছে। তো আমরা নর্মালি এখন সোশ্যাল সায়েন্সে, আমার নিজের পিএইচডিতে আমি হার্ভার্ড স্টাইল ফলো করেছিলাম, বাট এখন যত থিসিস সাবমিশনের পর যত আর্টিকেল লিখি সব এপিএ করি আমরা। সোশ্যাল সায়েন্সে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এই এপিএ স্টাইলটা আমরা ফলো করি। আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এপিএ ফরম্যাটে, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, এটার নিচে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করলে আমার এখান থেকে ফাইল পেয়ে যাবেন, কিভাবে ওটা করতে হয় ওটা নিয়ে আজকে একটু আলোচনা করছি। এরপর আমরা অ্যাপেন্ডিক্সে আসলে আমরা যে কোশ্চিনিয়ারটা করবো সেই কোশ্চিনিয়ারটা দিয়ে দিব, ব্ল্যাঙ্ক ফিল আপ কোশ্চিনিয়ার না, কোশ্চিনিয়ার দিয়ে দিব। অনেক সময় হয় যে আপনি 10 বছরের ডেটা নিয়ে কাজ করেছেন, 10 বছরের ডেটা তো আর হুবহু তো আর আপনার ফাইন্ডিংসে উল্লেখ করবেন না, 10 বছরের ডেটা এখানে সাপোর্টিং হিসেবে দিয়ে দেবেন। আপনার বইতে দেখবেন অনেক সময় এগুলো থাকে, টেবিল ভ্যালু দেওয়া থাকে। তো তারপরে হয় অনেক সময় যে আপনার থিসিসের ক্ষেত্রে যেটা হয় যে আপনার এই টাইটেলের সাথে জড়িত দু একটা আর্টিকেল যদি আপনি পাবলিশ করেন, সেই আর্টিকেলগুলো পাবলিশ হলে সেটাও এর সাথে গেঁথে দিতে, তাহলে কোশ্চিনিয়ার, অন্য কোনো ডকুমেন্টস, এই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দেব, বাট এটা ব্ল্যাঙ্ক মনে রাখবেন। এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা কিছুক্ষণ আগে যেটা বললেন রেফারেন্স। অনেক সময় আপনারা দেখে থাকবেন যে বিবলিওগ্রাফি দেওয়া থাকে, বিশেষ করে প্রপোজালে আমরা বিবলিওগ্রাফি দিই। বিবলিওগ্রাফি আর রেফারেন্সের মধ্যে তফাৎ হচ্ছে, রেফারেন্সটা হচ্ছে যে আপনি ঠিক যাদের যেই টেক্সটগুলো, যে জার্নাল আর্টিকেলগুলো আপনি ইউজ করেছেন আপনার স্টাডিতে, শুধুমাত্র সেইগুলো যদি আপনি এখানে উল্লেখ করেন তাহলে হবে রেফারেন্স। আর আপনি সাইটেশনে আপনার লিটারেচার রিভিউতে বা অন্য কোথাও উল্লেখ করেন আর না করেন, আপনি কনসাল্ট করেছেন, ঠিক হুবহু কোথাও ডাইরেক্ট আপনি কোট করেননি, কিন্তু আপনি কনসাল্ট করেছেন, পড়েছেন, ধারণা পেয়েছেন, এই ধরনের হলে সেই ক্ষেত্রে আমরা বিবলিওগ্রাফি। তো বিবলিওগ্রাফির মধ্যে সাইটেড, নন সাইটেড দুটাই থাকে, বাট আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে রেফারেন্স দিবেন, বিবলিওগ্রাফি না, রেফারেন্স, যেইগুলো ইউজ করেছেন শুধু সেইটাই। এবং এটা করতে হবে অবশ্যই অ্যালফাবেটিক্যাল অর্ডারে, এবিসি অনুসারে, এবিসি অনুসারে করতে হবে। আমরা এর আগে সাইটেশন সম্পর্কে আপনাদেরকে লিটারেচার রিভিউ করার সময় শিখিয়েছিলাম যে কিভাবে করতে হয়, এটা অ্যালফাবেটিক্যালি হতে হবে। তো আমরা এতটুকু জানি যে রেফারেন্স আসলে বিবলিওগ্রাফির একটা পার্ট, কারণ বিবলিওগ্রাফির মধ্যে সাইটেড, নন সাইটেড সবগুলো আসে, কিন্তু রেফারেন্সে শুধুমাত্র সাইটেড আছে। তার মানে আমরা বলতে পারি যে সাবসেট অফ রেফারেন্স ইজ এ সাবসেট অফ বিবলিওগ্রাফি, এটা বলতে পারি। এখানে আরো কিছু ডিফারেন্স বলা আছে, বাট মূল ডিফারেন্সটা হচ্ছে ওইটা। এই রেফারেন্স আমরা এপিআই স্টাইল সম্পর্কে যদি একটু দেখি, এটা একটু খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা অনেক সময় ভুল করে ফেলেন। রেফারেন্স আমরা এপিআই স্টাইলে, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন রেফারেন্স স্টাইলে যদি বুক আমরা যদি রেফার করতে চাই, যে কোনো একটা বই পড়েছি, সাইফুল সাহেব হয়তো বললেন যে স্যার আমি মার্কেটিং ম্যানেজমেন্ট ফিলিপ কটলারের বইটা পড়েছি, এটা আমি কনসাল্ট করেছি, এখান থেকে আমি আমার মার্কেটিং ইনফরমেশনের এটা ডেফিনিশনটা নিয়েছি। তো তার মানে ওনার ফিলিপ কটলারের বইটা এখানে ওনাকে উল্লেখ করতে হবে যে আমি এই বইটা পড়েছি, কত নম্বর পেজ থেকে ডেফিনিশন নিয়েছেন। উনি যদি কোট করেন যে মার্কেটিং ইনফরমেশন, এটা ডেফিনিশনটা উনি ওখান থেকে নিয়েছেন, তাহলে ওনাকে কোট করতে হবে পেজ নাম্বার সব। সেই ক্ষেত্রে লেখার স্টাইলটা হচ্ছে এরকম যে প্রথমে অথরের নাম, অথর কমা এ এ এ, এর অর্থ হচ্ছে যে এই অথর বলতে ইসলাম, এই এ এ মানে মোহাম্মদ সাইফুল, বিষয়টা বোঝা যায় কিনা? অথর বলতে কি বুঝাচ্ছি, এটা হচ্ছে ইসলাম, কমা, ধরে নিলাম ওনার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, তো মোহাম্মদের এম ডট, সাইফুলের এস ডট, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে লিখবেন। এরপর বলা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দিবেন ইয়ার অফ পাবলিকেশন। ধরে নিলাম যে ওনার এই বইটা 2019 সালে পাবলিশ হয়েছে। এখন ওনার বইয়ের নাম যদি ফিলিপ কটলার হয়, শুধু ফিলিপ কটলার, তাহলে বুঝতেই পারতেছেন উনি প্রথমে লিখবেন কটলার,
প্রথমে লিখবেন কটলার, কটলা লিখে কমা দিয়ে ফিলিপে শুধু পি দিয়ে ডট। এই বইটা উনি যে বইটা ইউজ করতেছেন এই বইটা 2013 সালে পাবলিশ হয়েছে, 2013 সালে। এই দিয়ে ডট দিয়ে দিবেন, এই যে ডট, এই ক্যারেক্টারগুলো আপনারা খুব ভালো মতো খেয়াল করবেন। এরপর বলা হচ্ছে টাইটেল অফ দ্য ওয়ার্ক। একটু খেয়াল করে দেখেন যে এখানে টাইটেল অফ দ্য ওয়ার্ক বলতে নেম অফ দ্য বুক, এই নেম অফ দ্য বুক কিন্তু ইটালিক ভাবে লেখা আছে। একটু খেয়াল করে দেখেন, বইয়ের নাম যদি আমি এখানে পরে স্যাম্পল দেখাবো, তাহলে আমরা শিখলাম প্রথমে অথরের লাস্ট নেম, লাস্ট মানে যদি ধরি 3, মোহাম্মদ যদি ধরি ফার্স্ট, সাইফুল যদি ধরি সেকেন্ড, তার মানে 312, এটার জন্য খেয়াল থাকে। লাস্ট ফার্স্ট সেকেন্ড বা লাস্ট ফার্স্ট মিডল এইভাবে লিখতে হবে, খেয়াল থাকে যেন। এই জিনিসগুলো ভুল হলেই কিন্তু আমি আজকের যে রেকর্ড হচ্ছে এটা পরের দিন ওই প্রেজেন্টেশনের দিন শোনাই দেবো। তো আমরা এইভাবে লিখবো। এবার বললাম বইয়ের নামটা হবে ইটালিক, মনে রাখবেন টাইটেল অফ দ্য ওয়ার্ক, নেম অফ দ্য বুক, এটা কেমন হবে? ইটালিক। এরপরে বইয়ের নামের শেষে যদি কোলন হয়, কোলন যদি থাকে, কোলনের পরে যেটা সেটাও, যেমন আমার একটা বই আছে, এটা জার্মানি থেকে ছাপা হয়েছে, বইটার নাম হচ্ছে এরকম যে সাপোর্টিং ইনস্টিটিউশনস অ্যান্ড এসএমই ডেভেলপমেন্ট। আমার ইয়েটা ছিল যে আমার, আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পারবেন, বলা ছিল যে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট। বইটার নাম হচ্ছে এই, এখানে বলা আছে দ্য রোল অফ সাপোর্টিং ইনস্টিটিউশনস, দ্য রোল অফ সাপোর্টিং ইনস্টিটিউশনস। আমার কথা হচ্ছে এই যে রোল কথাটা ছোট থাকবে, রোলের আর ছোট থাকবে, কিন্তু এই যে কোলনের পরে যে দা, এই কোলনের পরে এর আগে সবাইকে লিখে দিয়েছিলাম টিটা হবে বড় হাতে, এই কথাটা লিখছি এখানে যে বড় হাতে। আমি স্যাম্পল দেখাবো কিছুক্ষণ পরে। তাহলে আমরা শিখলাম বইয়ের নামটা, নামের শুরুতে শুধুমাত্র বড় হাতের হবে, কোনো দেশের নাম থাকলে বড় হাতের হবে, আর সব ছোট হাতের হবে, বাট এটা ইটালিক হবে। এরপর যদি সাবটাইটেল থাকে এর সাথে, এই যে এইটুকু বলা হয় সাবটাইটেল, সেখানে বড় হাতের দিয়ে শুরু হবে। এরপর লোকেশন, লোকেশন বলতে কোথায় ছাপা হয়েছে, সেটা ঢাকা হতে পারে অথবা রাজশাহী হতে পারে সেটা। এরপর পাবলিশার কারা, ব্রাদার্স পাবলিকেশন, সেটা হতে পারে। তো এই গেল লেখার নিয়ম। আপনার আমি যে কথাগুলো বললাম এটা যদি আপনারা স্যাম্পল দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যে কথাগুলো বলছি আপনারা দেখেন যে ওইভাবেই আছে এই স্যাম্পলটা। এই হচ্ছে দুইজন রাইটার, দুইজন হলে এভাবে লিখতে হয়। এই রাইটারের নাম গেল, রাইটারের লাস্ট ফার্স্ট মিডল নাম গেল, এবং প্রথম রাইটারের মিডল নেমের পরে সি, ওই যেমন সাইফুল ইসলাম বললাম না যে মোহাম্মদ সাইফুল, ধরুন এটা এস, এই ডটের পরে কমা দিতে হবে যদি একাধিক হয়, এবং এখানে অ্যান্ড না লিখে এই অ্যাম্পারস্যান্ড ইউজ করতে হবে রেফারেন্সের ক্ষেত্রে, কথা যেন খেয়াল থাকে। ইয়ার গেল, এই গেল ইয়ার। এরপর এই গেল হচ্ছে বইয়ের নাম, তারপরে ফুল স্টপ। এরপর বলছি লোকেশন, লোকেশন হচ্ছে ওয়াশিংটন ডিসি, অর্থাৎ যেখানে বইটা ছাপা হয়েছে। নর্মালি সিটির নাম দিতে হয়, যেমন বাংলাদেশ হলে ঢাকা না রাজশাহী না কোথায়, সেই সিটির নামটা দিতে হয়। এটা তো বুঝতে পারতেছেন যে আমেরিকায় কিন্তু তাদের সেই স্টেটের নামটা দিয়েছে, সিটির নামটা দিয়েছে। এরপর কোলন দিয়ে পাবলিশার, পাবলিশারের নাম হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, এপিএ, তারা পাবলিশ করছে এটা। এই জন্য সেটা আমাদের দেশে অনেক হয়তো ব্রাদার্স পাবলিকেশনস, যারা পাবলিশ করে তাদের নামগুলো আমরা এভাবে লিখে দেবো। এটা যেন খেয়াল থাকে, এই লেকচার শিট ভুলে গেলে লেকচার শিট দেখে আবার ঠিক করে নিন। এরপরে যদি জার্নাল আর্টিকেল হয় তাহলে কি করবে? এই অথর পর্যন্ত একই থাকবে, ইয়ার পর্যন্ত একই থাকবে, শুধুমাত্র বইয়ের ক্ষেত্রে যেমন বইটা ইটালিক হবে, আর জার্নালের ক্ষেত্রে জার্নালটা ইটালিক হবে। বাট বইয়ের ক্ষেত্রে বইয়ের নামটা কিন্তু টাইটেল কেসে হবে না, বইয়ের নামটা হবে স্মল কেসে, শুরুতে শুধু বইয়ের নামটা বড় থাকবে। আবার জার্নাল আর্টিকেলের ক্ষেত্রে জার্নাল যেটা হবে, জার্নালের নামটা আবার সব টাইটেল কেসে হবে। টাইটেল কেসে বলতে প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে হবে, এটা খেয়াল রাখবে। তো তার মানে এখানেও এই ইয়ার পর্যন্ত বইয়ের মতোই থাকবে, বইয়ের পরে এখানে যেমন বইয়ের টাইটেলটা লিখছিলাম, বাট এখানে হবে আর্টিকেলের টাইটেলটা, এই আর্টিকেলের টাইটেলটা দেব। এরপরে জার্নালের নামটা ইটালিক লিখবো। এরপরে ব্র্যাকেটের মধ্যে ইস্যু নাম্বার, ভলিউম নাম্বার, এইগুলো দেব। তো ভলিউম নাম্বার বাইরে দেব, ইস্যু নাম্বার
ভিতরে দেবো। ভলিউম বলতে হয়তো আমাদের দেখবেন পত্রিকাতেও দেখবেন আপনার জার্নালে থাকে যে বছরে যদি 2টা করে ইস্যু বের হয়, আজকে 3য় বছরে, তার মানে আমার ভলিউম 3 মানে 3 ভলিউম 3 আর সেকেন্ড ইস্যু, মানে বছরে 2টা, ডিসেম্বর চলে আসছে, আমি পরের ইস্যুটা বের করতেছি, তাহলে সেকেন্ড ইস্যু, তার মানে 3 ব্র্যাকেটের মধ্যে লিখবো 2, এরপরে পেজ নাম্বার। এরপরেও এই জিনিসটা দিতে পারেন যে ডিওআই যদি অনলাইন হয় এটা, তাহলে আপনি দিতে পারবেন। ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার একটা সোর্স থাকে, আপনার দেখবেন লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কটা ওখানে বলে দিবেন যে আসলে তার ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নাম্বারটা কত, সেটা এখানে বলে দিতে পারেন, সোর্সটা, লিঙ্কটা, সেটাও দিয়ে দিতে পারেন। এটার একটা যদি স্যাম্পল দেখায় তাহলে বুঝতে পারবেন। এই গেল আমাদের দুজন রাইটার। এখান থেকে শুরু করেন যে মুড ম্যানেজমেন্ট অ্যাক্রস এফেক্টিভ স্টেটস, এটা হচ্ছে তাদের টপিকের নাম। কোলনের পর দেখেন এই দি কিন্তু আবার বড় হাতে রয়েছে, এই দি, এই দা যদি ভিতরে থাকতো তাহলে কিন্তু ছোট হাতে রয়েছে, কোলনের জন্য পরে বড় করছি। এখানে বইয়ের ক্ষেত্রে দেখেন আমরা বইয়ের ক্ষেত্রে ইটালিক করছি, কিন্তু পরে সবগুলো দেখেন ম্যানাস্ক্রিপ্ট, প্রিপারিং, এগুলো সব কিন্তু ছোট হাতের অক্ষরে। বাট জার্নালের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, এই তো তার টপিক শেষ হয়ে গেল, তারপরে কমা দিয়ে ফুল স্টপ দিয়ে জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি, এই জার্নালের নামটার ক্ষেত্রে দেখেন টাইটেল ক্ষেত্রে পার্সোনালিটির কিউ বড়, সোশ্যাল এস বড়, এরকম। এরপরে কমা দেব, কমা দিয়ে এই 66 এটা ভলিউম নাম্বার, এখানে ইস্যু নাম্বারটা ওনারা উল্লেখ করেননি। আর এই 1034 থেকে 1048 এটা হচ্ছে পেজ নাম্বার। তো বলা হচ্ছে যদি একটা পেজ নাম্বার হয়, সিঙ্গেল একটা পেজ যদি হয়, তাহলে শুধু 1034, আর একাধিক পেজ হলে এরকম রেঞ্জটা আমরা উল্লেখ করে দেবো যে কত পেজ থেকে কত পেজ। তাহলে এগুলো বুঝতে যদি কষ্ট হয়, আপনারা প্লিজ এই উপরে এটা দেখলে বুঝতে পারবেন। এরপরে এটা যদি অনলাইন থেকে নেই, অনেক সময় হয় যে আমরা এগুলো তো দিলাম প্রিন্টেড, যদি অনলাইন হয় তাহলে অনলাইন হলে আমাদের এই শেষে কথাটুকু উল্লেখ করে দিতে হবে যে রিট্রিভ ফ্রম, কোথা থেকে আমরা রিট্রিভ করছি, কোথা থেকে অ্যাভেলেবেল হয়েছে, এই সোর্সটা, লিঙ্কটা, ওই যে আমরা যে ইউজ করবো টাস্ক বারের উপরে আমরা, সেখান থেকে আমরা লিঙ্কটা এখানে জাস্ট কপি করে বসায় দেবো যে এখান থেকে আমরা রিট্রিভ করছি, এখান থেকে কপি করেছি, সেই কথাটা। তো এই রেফারেন্স সম্পর্কে এটাতে গেলে শুধুমাত্র বই আর আর্টিকেল হলে কি হবে, অনেক সময় হয় যে আমরা যদি ম্যাগাজিন থেকে নেই, নিউজ পেপার থেকে নেই, কারো লেকচার শিট থেকে নেই, কনফারেন্স প্রসিডিংস থেকে নেই, কারোর এমফিল পিএইচডি থিসিস থেকে নেই, বিভিন্ন সোর্স আছে কারোর। তো তখন আসলে কিভাবে আমরা সেটা এভাবে রেফারেন্সে উল্লেখ করব, এটা ডিটেলস জানতে গেলে আমার একটা ফাইল আছে, ফাইল এখানে দেওয়া সম্ভব না, এই যে উল্লেখ করছি নিচে এই কালার, ডিফারেন্ট কালারে, আপনারা এটা কপি করে গুগলে পেস্ট করলে এটা আমার ইয়েতে বলে গুগল ড্রাইভে দেওয়া আছে, আপনারা ডকুমেন্টে পেয়ে যাবেন, ওখানে ডিটেলস বলা আছে, বিভিন্ন কালার করে দেওয়া আছে, সেখান থেকে সেটা আসলে আপনারা ম্যানুয়াল বলতে পারেন। এটা মেশিন চালাতে গিয়ে যেমন মেশিন ম্যানুয়াল লাগে, এটাও ম্যানুয়াল, প্রয়োজনে দেখে 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 নিখুঁতভাবে করার চেষ্টা করলেন। বাট মনে রাখবেন এই রেফারেন্সটা আমরা করবো অ্যালফাবেটিক্যালি, ABC অনুসারে। এখানে আমার স্টুডেন্টরা যে পার্টিসিপেন্ট, সাইফুল সাহেবের নাম প্রথমে, তাসলিমার নাম প্রথমে, এখানে তো সিরিয়ালি আছে, মাহমুদ সাহেব তারপরে, মামুন সাহেব পরে আছেন, এই মামুন সাহেব আসবেন সবার উপরে, সেটার নাম অ্যালফাবেটিক্যালি সিরিয়ালি। তো এখানে আপনারা ওরকম, এখানে যেমন দেখছেন যে অথর এখানে আছে বি দিয়ে শুরু, এই অথরের, এখানে ডব্লিউ দিয়ে শুরু, এখানে সি দিয়ে শুরু, তার মানে আমরা বুঝতে পারছি যে ডব্লিউটা সবার শেষে আসবে, বিটা সবার উপরে আসবে। এইভাবে আমরা ABC অনুসারে সাজাবো আমরা, কারণ আমাদের টেক্সটের মধ্যে লিটারেচার রিভিউর মধ্যে আমরা শুধুমাত্র এই যে বার্নস্টাইন বা এই ক্যালফি, ওয়েগেনার, শুধুমাত্র এইটুকু ইউজ করেছিলাম, ওয়েগেনার অ্যান্ড পেটি, ক্যালফি অ্যান্ড ভ্যালেন্সিয়া, এইটুকু ইউজ করেছিলাম, RC, RR এগুলো কিন্তু আমরা ইউজ করিনি, আপনাদের মনে থাকবার কথা, এগুলো বলছিলাম। এই গেল আমাদের রিপোর্টের কাজ শেষ, মানে আমরা যা আলোচনা করতে চেয়েছি। এরপর বিভিন্ন ধরনের রিপোর্ট আছে, এটা যা জানার জন্য আপনাদের, এটা যে বিভিন্ন ধরনের রিপোর্ট আছে, কিন্তু আমরা আসলে আলোচনা করলাম রিসার্চ রিপোর্ট নিয়ে, কারণ অনেক সময় অনেকে বলতে পারে যে না সব রিপোর্টের ফরম্যাটটা একরকম না, অলমোস্ট সেম। আপনি তদন্ত করে রিপোর্ট করতে গেলে সাংবাদিক হিসাবে কিন্তু হয়তো এতটা করি না, বাট আপনার প্রেজেন্টেশনের স্ট্রাকচার অলমোস্ট সেম হয়, এটা কিছুটা ভ্যারি করে। তো এই গেল আমাদের আজকের যে রিসার্চ রিপোর্ট, হাউ টু রাইট রিসার্চ রিপোর্ট, বা রিসার্চ রিপোর্টের যে স্ট্রাকচারটা, রিসার্চ রিপোর্টের মধ্যে কি কি কন্টেন্টস থাকবে সেই আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো এটা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর পড়াশোনার মধ্যে থাকবেন। পড়াশোনা সম্পর্কিত যে কোনো কোর্সে, আমি কোর্স নেই আর না নেই, কোনো প্রবলেম হলে যে কোনো কোর্সে ম্যাটেরিয়াল হোক, বুঝা হোক, আমার কোর্সে বুঝতে চান না, যাক, তারপর অন্য কোর্সে কোনো কিছু বুঝতে সমস্যা হলে
প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি স্যার, ধন্যবাদ স্যার। সবাই ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।